সুপ্রিয় দর্শক, শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের এবং সারা বিশ্বের সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেমন বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বিপুল সংখ্যক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দুর্বার আন্দোলন ও সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট পতন হয়েছে 15 বছর ধরে স্বৈরশাসক হয়ে ওঠা আওয়ামী লীগ সরকারের। যাত্রা শুরু হয়েছে নতুন এক বাংলাদেশে। দীর্ঘ 15 বছরের শাসনামলে স্বাধীনতার পক্ষে বিপক্ষে সহ নানান ট্যাগ লাগিয়ে বাংলাদেশের মানুষকে বিভাজিত করার চেষ্টা হয়েছে, কিন্তু এই বিভাজনের চেষ্টা দেশের মানুষ তার বুকের রক্ত দিয়ে রুখে দিয়েছে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলের প্রায় 12টি জেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 57 লাখ মানুষ। এই বন্যা আবারও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠেছে গণমানুষের ঐক্যর প্রতীক। বন্যা দুর্গতদের সহায়তায় হত দরিদ্র থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, কিশোর, তৃতীয় লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে হাজির হয়েছে টিএসসিতে। সারা বাংলাদেশ যেন হয়ে উঠতে শুরু করেছে এক পরিবার। তবে এর বিপরীতে রয়েছে নানান প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জও। শুরুতেই পুলিশ বাহিনী তাদের নানান দাবিতে কর্মবিরতি পালন করে দেশের মানুষের জীবন ও সম্পদকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। পরবর্তীতে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের ঢেউ তোলার চেষ্টা করেছে। জুডিশিয়াল কুর অভিযোগও উঠেছে। এসবের পাশাপাশি চাকরি স্থায়ীকরণ, পুনর্বহাল, জাতীয়করণ, বৈষম্য দূর করা সহ নানান দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কেউ আবার সচিবালয় ঘেরাও করে, কেউ কেউ আবার সড়ক অবরোধ করে দাবি জানাচ্ছে। আনসার বাহিনী গত রাত পর্যন্ত ঘিরে রেখেছিল সচিবালয়। আজ প্যাডেল চালিত রিকশার চালকরা অটো রিকশার বিরুদ্ধে অবরোধ করেছে রাজধানীর শাহবাগে। এসব কর্মকাণ্ডে বিপর্যস্ত হচ্ছে জনজীবন, যানজট সৃষ্টি হয়ে বাড়াচ্ছে জনভোগান্তি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দাবির আড়ালে বিভিন্ন গোষ্ঠী ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে না তো? গত 15 বছরে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলোর আন্দোলন দমাতে বিভিন্ন পক্ষ থেকে শত শত অজ্ঞাতনামা আসামি করে আজগুবি মামলা হয়েছে। এখনও সেই প্রবণতা দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগ থাকলেও সে পথে না গিয়ে পাইকারি হারে আসামি করে হত্যা মামলা দেওয়া হচ্ছে। এতে সেসব ব্যক্তি পার পেয়ে যাওয়ার সুযোগ যেমন তৈরি হচ্ছে, তেমনি বিতর্কও সৃষ্টি হচ্ছে। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মানবাধিকার থাকবে সুরক্ষিত। আমাদের লক্ষ্য উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে। চাপ দিয়ে মামলা গ্রহণ কিংবা পদত্যাগে বাধ্য করার প্রবণতা নিয়েও তিনি সতর্ক করেছেন। তার এই বক্তব্য এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্ক্রিপ্টকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বিভাজন মুক্ত ঐক্যর বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমাম্মা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত, মানবাধিকার কর্মী নূর খান লিটন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ERI এর চেয়ারম্যান ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দর্শক, আপনিও চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। এই জন্য ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। উমাম্মা ফাতেমা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। ছাত্র জনতার দুর্বার আন্দোলন দেশের মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। এই নতুন বাংলাদেশের রূপটা কেমন হবে এবং মানুষের মধ্যে কিন্তু একটা সংখ্যাও কাজ করছে যে কোনোভাবেই স্বপ্ন যেন ভেঙে না যায়। আপনার বক্তব্য শুনতে চাই। ধরেন 15 বছর ধরে যখন একটা দেশ নানানভাবে এখানে আওয়ামীকরণ হয়েছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে এখানে নানানভাবে এখানে দুর্নীতি বলি বা স্বজনপ্রীতি এসব কারণে এখানকার ইনস্টিটিউশনগুলো আসলে ফাংশন করতে পারছিল না। যার কারণে যখন 15 বছর পরে আওয়ামী লীগ সরকার যখন এখানে পতন হয়েছে, তখন আওয়ামী লীগের সাথে তার সাথে রিলেটেড যা যা কিছু ছিল সব কিছুই কিন্তু এখানে ফেল করেছে। যার ফলাফল হিসেবে বাংলাদেশের যত ইনস্টিটিউশনগুলো আছে সব ইনস্টিটিউশনগুলো অবস্থা বর্তমানে খারাপ। দেশের পুলিশ কিন্তু বর্তমানে কোনোভাবে ফাংশন করতে পারছে না। আপনি আনসারদের অবস্থা দেখেন, আনসারদের সাথে গতকাল ছাত্রদের সংঘর্ষ হলো। এই পরিস্থিতিতে তো দেশের আইনশৃঙ্খলা সিচুয়েশন এরকমই হওয়ার কথা ছিল। আসলে এটা কোনোভাবেই একটা ব্যতিক্রম বিষয় না, বরং এখানে ছাত্রদের একটা যে প্রতিরোধ, এখানে যে জনতার যে প্রতিরোধ, সেটা এখনো পর্যন্ত একটা আশা জাগানিয়া বিষয়, যেটা এই রাষ্ট্রটাকে বা এখানকার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশনেবল রাখার জন্য এই ছাত্র জনতা নানানভাবে আসলে একটা প্রতিরোধ বা তাদের একটা সাপোর্ট এখানে কাজ করছে।
তো এটা আমাদের জন্য সবথেকে বড় আশার জাগানিয়া বিষয়, এবং এটা আপনি দেখতে পারবেন যখন ভারত বাঁধ তুলে দেওয়ার পরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ভয়াবহ একটা বন্যা তৈরি হয়, ওই সময়ে কিন্তু সারা বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু এখানে ত্রাণ কার্যক্রমে নেমে পড়ে, এবং সরকার যে এই বন্যার পরবর্তী সময় একটা বিপদে পড়তে পারতো, জনগণই কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে। তো এটাই তো সব থেকে আশা জাগানোর বিষয়, এবং আমাদের এই ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু আমাদের আশাগ্রস্ত হতে হবে। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে হচ্ছে, এবং বিভিন্ন পক্ষ কিন্তু এখানে আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটা সুযোগ নিতে যাচ্ছে, এবং আমাদের ছাত্র জনতাও কিন্তু আবার সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ তারা কেয়ারফুল, এবং কোনোভাবেই যাতে এই গণ অভ্যুত্থান বেহাত না হয়ে যায় সে ব্যাপারে আমরা সবাই কিন্তু ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে ডক্টর এহসানুল হক মিলন। এই মাত্রই উমামা তার বক্তব্যে যা বললো যে একটি পক্ষ কিন্তু একটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছে, নতুন অন্তর্বর্তী সরকার গঠনও হয়েছে, কিন্তু নতুন সরকারকে সময় না দিয়ে যেভাবে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন পক্ষ হাজির হচ্ছে, সচিবালয় ঘেরাও করা হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, অবরোধ দেওয়া হচ্ছে, বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে, মানে একটা রকম আনরেস্ট করার চেষ্টা করা হচ্ছে, এটা কতখানি গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক সকলকে, স্পেশালি জেনারেশন জি, আমাদের তরুণ প্রজন্মে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছে, নতুনভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটি বুঝতে কোনো নিউরোসার্জেন্ট হতে হয় না, স্পষ্টই আমরা বুঝতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে এই বিশালভাবে এই ছাত্র জনতা যে নতুনভাবে এই দেশকে আবারও স্বাধীন করেছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য সুপরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। প্রথমত হলো আমরা যতগুলি এক্সাইলের ঘটনা দেখি, এই গণঅভ্যুত্থানের ঘটনা দেখি, আমরা দেখি না পাশের দেশে তাদেরকে স্থান দেয়। পাশের দেশ সবসময় চায় যে এই দেশে যে সরকার আসবে সেই সরকারকে তারা কর্ডিয়ালি রিসেপটিভভাবে অ্যাকসেপ্ট করবে এবং তাদের সাথে কাজ করবে, কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তারপর আরও ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যখন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে সেখানে অবস্থান করছে। এই যে আমাদের বিগত এই 15 বছরে যে তাদের স্বৈর শাসন ফেসিবাদ যেভাবে তারা বাংলাদেশের মাটিতে ভিত গড়েছিল, এর পিছনে কিন্তু ভারতের একটি বিরাটভাবে তাদের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি। আমরা যদি 2014 ইলেকশন দেখি, সুজাতা সিং এসে কীভাবে এরশাদ সাহেবকে ধরে নিয়ে এই নির্বাচনকে ভণ্ডুল করে বিনা ভোটে 153 জন এমপি হয়েছিল, সেই সময় তারা শাসকের জায়গায় থেকেছিল। আমরা যদি আবার 2018 নির্বাচনও দেখি, বিনা ভোটের নির্বাচন কিভাবে সংগঠিত হয়েছিল, জাতি এই ইতিহাস জানে, বিশেষ করে তরুণ প্রজন্ম এটি জানে। 2024-এ সেই একই ঘটনা তারা ঘটিয়েছে, এবং এই যে তিনবারের ভোটার, নিউ ভোটার্স, তাদের কাউকে ভোট দিতে দেয়নি। সেই যে বাংলাদেশের পট পরিবর্তন এই বিষয়ে যে ভারতের যে অগ্রণী ভূমিকা ছিল, এটা অত্যন্ত স্পষ্ট। তাছাড়া এই আন্দোলন চলাকালীন সময়ে তাদের মিডিয়াগুলো যেভাবে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রতিযোগিতা নেমেছিল, এটা সত্যি নিন্দনীয়। তারপরই আপনি দেখুন এই বন্যা কবলিত হলো বাংলাদেশ। আজকে শুনলাম ফারাক্কার সুইচ গেট খুলে দিচ্ছে তারা, বাংলাদেশকে জলে বানে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারা এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমরা যার উপর ম্যাক্সিমাম সময় নির্ভরশীল ছিলাম, ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, তাদের এই আচরণ, পাশাপাশি ইন্টারনালি আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে গত 15 বছর ধরে যে বৈষম্য হয়েছে, যে বৈষম্যবিরোধী আন্দোলন তারা করেছে, এটি একটি নজিরবিহীন, গিনেস বুক অফ রেকর্ডে রাখার মতো বিশ্বে এই ধরনের ইতিহাস কোথাও নেই। আপনি যে কোনো এলাকায় যে কোনো জায়গায় যান, একটি ছোট্ট কর্মচারী, একটি পিয়ন হতে শুরু করে বিগ বস পর্যন্ত একটি জায়গাও দলীয় প্রভাব ছাড়া তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। এমনকি যে কোনো চাকরিতে যদি আপনি কখনো আওয়ামী লীগের ফ্যামিলির কিনা রিকমেন্ড না করেন তাহলে চাকরি হয় না। এটি শুধু পুলিশে নয়, প্রশাসনে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে বিচারালয় হতে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে একই বৈষম্য সৃষ্টি হয়েছিল। এই বৈষম্য আজকে ছাত্র জনতার আহ্বানে ডক্টর ইউনূস সাহেব এসছেন, দায়িত্ব নিয়েছেন। তিনি এই দায়িত্ব নিয়েছেন এখানে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, চির বন্দোবস্ত নেওয়ার জন্য নয়। আপনি এটা বিশ্বাসই করতে হবে আমাদের যে একজন 84 বছর বয়স্ক একজন পৃথিবীতে সম্মানিত, সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমাদের দায়িত্ব নিয়েছেন এই দেশটিকে ট্র্যাকে উঠিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে
আমরা যদি ওনাকে এখনই সময় বেঁধে দিতে চাই, এখনই যদি আমরা বলতে চাই যে আমার এই দাবি সেই দাবি, যারা দাবি করছেন তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য এই কাজটি করছে, এবং যারাই দাবি নিয়ে আসবে তাদেরকে চিহ্নিত করতে হবে। আপনি যে কথাটি বলছিলেন আনসারদের দাবি, দেখুন এই আনসার হলো অক্সিলারি আনসার। এই অক্সিলারি আনসাররা তারা কারা, তাদের কেন রিক্রুট করা হলো, তাদের দায়িত্ব কী, তাদের কী দেওয়া হবে। আপনি যদি এই আনসারের সাথে তুলনা করেন, আমরা এরকম গ্রুপ দেখেছি সেই 1971 সালে এই ধরনের অক্সিলারি টিম তারা মাঠে নামিয়েছিল দমন নিপীড়ন করার জন্য, এবং নির্বাচন কেন্দ্রে ভোটের সময় তারাই সক্রিয় হয়েছিল। আজকে হঠাৎ করে তাদের এমন দাবির মুখে এসে পড়ল, যারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের কাছ থেকে তখন তারা কি মুখে সেলাই দেওয়া ছিল, কুলুপ লাগিয়েছিল? তাহলে 16 বছর ধরে মুখে কুলুপ লাগিয়ে এই সরকার আসতে না আসতে তাদের দাবির পাহাড় হয়ে উঠলো। এই যারা দাবি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এমন একটি প্রশাসন এখনও সঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তার মধ্যে এই ছাত্ররা যেভাবে প্রতিরোধ করছে আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এমনকি আপনারা দেখেছেন 10ই আগস্টের যে জুডিশিয়াল কু হওয়ার কথা ছিল, এই জুডিশিয়াল কু তো হয়েই গিয়েছিল। আপনার তো ইন্টারনালি তো আপনারা জানেন কত বড় দাম্ভিকতা, কত বড় সাহস, এমন একটি গণ অভ্যুত্থানের পরে তারা জুডিশিয়াল কু করতে চায়। তারপরে আবার 15ই আগস্টকে কেন্দ্র করে যেই মাসে হাজার হাজার মোর দেন 20,000 আজকে তারা মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তারপরে যা আহত হয়েছে, নিহত হয়েছে, সবার শোক দিবস পালন না করে 15ই আগস্ট শোক দিবস পালন করতে হবে একটি পরিবারের জন্য। এই ধরনের যে ডিসক্রিমিনেশন বাংলাদেশে এখনও রয়েছে, এবং অনেকেই মনে করছে যে এগুলি অন্যায় হয়েছে। অনেকে বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি সরানো হলো কেন? যে দেশে প্রাইমারি স্কুলে টিন নেই, স্কুলে ছাত্র যায়, সেখানে আপনি 500 কোটি টাকা খরচ করেছেন এই দেশে এই ওনার প্রতিকৃতি করার জন্য। আপনি স্যাটেলাইট পাঠান, কী না হয়েছে আমি সেদিকে যেতে চাচ্ছি না, ঘন্টার পর আমরা গণতে পারবো। আমি সুস্পষ্টভাবে বলতে চাই এই সরকার তারা এসছে, তারা থাকার জন্য আসে নেই। তাদেরকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ালি এগুলি ঠিক করুক, করে দেশকে একটি জায়গা এনে দিক, তারপর আপনার দাবি নিয়ে আসুন। ধন্যবাদ আপনাকে জনাব রিজওয়ান রিফাত। আমরা বিভাজন মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, কিন্তু সারা দেশে নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হয়েছে। সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়ে পর্যন্ত দাবি আদায় করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এটা ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা? ধন্যবাদ। আমি একটু আমাদের পিছের আমাদের আন্দোলনের সময় একটা কথা বলতে চাই। আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দিতে যাই, যেখানে আমরা দাবি করেছিলাম যে একটা সংসদ অধিবেশন আহ্বান করে আমাদের কোটা নিয়ে একটা আইন পাশের জন্য। সেইখানে কিন্তু আমাদের 5-10 হাজারের মানুষের মিছিল কিন্তু আমরা সচিবালয়ের সামনে দিয়ে নিয়ে যাই। সেখানে কোনো পুলিশে বাধা ছিল না, কোনো পুলিশ ছিল না, কিছু ছিল না। একটা টোকা কিন্তু সচিবালয় সেদিন পড়েনি। তো এখন আমরা প্রশ্ন করতে চাই যে আজকে যখন গণমানুষের সরকার প্রতিষ্ঠা হলো, এটার পরে সচিবালয়ের মতো একটা এরিয়াতে আসলে এরকম 10,000, 5,000, 2,000 মানুষ কিভাবে ঢুকে পড়ে? এখানে প্রশাসনের কতটুকু দায় আছে? কারণ আমার সচিবালয় অবশ্যই একটা সিকিউর পজিশন। এখন আমি কেন এখানে এই ধরনের একটা অবস্থান করতে চাই? বা আমরা যখন আন্দোলন করেছি বা আমরা আন্দোলন দেখেছি, কয়টা আন্দোলন আমরা সচিবালয়ের সামনে গিয়ে করার স্কোপ পেয়েছি? কেউ বাধাও দিল না। কিন্তু সেখানে তো অবশ্যই আর্মি, আমরা গার্ড দেখি, আর্মি সেখানে গার্ড দিচ্ছে, সেখানে অন্যান্য সিকিউরিটি ফোর্সেস আছে। তো আমার এখানে অবশ্যই একটু ক্রিটিক্যালি প্রশাসনিক অবস্থান নিয়ে ক্রিটিক্যাল আমি, যে আমার মতে এখানে আমাদের কেপিআইগুলোতে কীভাবে 2,000, 3,000, 5,000 মানুষ গিয়ে এভাবে অবস্থান নিতে পারে বা প্রোগ্রাম করতে পারে, এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। এখানে কি কারো গাফিলতি আছে কিনা, সিকিউরিটি কনসার্ন আছে কিনা। আর স্কুল, কলেজ বা এই ধরনের যে কমিটি ভাঙা বা মানুষকে পদত্যাগে বাধ্য করা, বর্তমানে উমামা আপু যে বিষয়টা বললো যে আওয়ামী লীগীকরণের কারণে কোনো স্কুলের সভাপতি আওয়ামী লীগের সেই ওয়ার্ড সভাপতি বাদে কেউ হওয়ার সুযোগ খুবই কম। সে এদের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বা অন্য কোনো একটা কাউন্সিলর বা কিছু না কিছু। এখন আমি আমার বাসা সম্পর্কে বলি, আমার বাসায়, আমার উত্তরায় থাকি, উত্তরা ম্যাক্সিমাম যে কাউন্সিলররা ছিল তাদেরকে মানুষ প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করতে দেখেছে। এখন এই ধরনের একজন সন্ত্রাসীকে তো যেই ছাত্রদের উপর গুলি করেছে, আমি অন্তত তাদেরকে নিয়ে আমার স্কুল বোর্ড আমি গঠন করব, এটা মেনে নেব না। সেটা তো মেনে নেবেন না, কিন্তু সেটার অবশ্যই একটা প্রক্রিয়া থাকবে। শিক্ষকদেরকে টেনে হিচড়ে নামিয়ে দিচ্ছে তাদেরকে, এটা কিন্তু একটা খারাপ মেসেজ
না যাচ্ছে। এটার এখানে একটা প্রক্রিয়া থাকবে অবশ্যই। যেমন আমরা যেটা বলছি যে আপনাদের যদি এরকম কোনো কারোর বিরুদ্ধে থাকে, অভিযোগ থাকে, আমরা এটা লিখিত আকারে জানাচ্ছি যে এই বিরুদ্ধে এরা এইভাবে সন্ত্রাসীদের মদদ দিয়েছে বা ব্যক্তিগত বা হচ্ছে সাংগঠনিকভাবে তারা সন্ত্রাসীদের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে এখানে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই প্রসেস। কিন্তু যেই বিষয়গুলো হচ্ছে সেখানে আপনি যেটা বললেন যে ভালো এবং খারাপও একসাথে বাদ পড়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরাও দেখছি। দেখা যাচ্ছে যে শুধুমাত্র তাদের কোনো পারিবারিক বা অন্য বিরোধের কারণে কেউ কারোর বিরুদ্ধে তাকে লেলিয়ে দিচ্ছে। এই সকল বাস্তবতাটা তখনই আমার মনে হয় যে ঠিক হবে যখন আমরা হচ্ছে প্রশাসনটাকে আর একটু সুসংহত করতে পারবো, আমাদের সিস্টেমগুলোকে আগে ঠিক করতে পারবো। কারণ আমি যে এখন একটা অভিযোগ দিব, সেই অভিযোগের যে একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সেই অভিযোগ যে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ হবে, এই নিশ্চয়তা তো আমি বিগত 15 বছরে দেখি নাই। তো এখন ওই নিশ্চয়তা হঠাৎ করে আমার মধ্যে জাগ্রত হবে, এটা আশা করা আমি মনে করি একটু অমূলক। ধন্যবাদ আপনাকে জনাব নুরুল হক নূর। আমরা বিভাজন মুক্ত ঐক্যের বাংলাদেশের কথা বলছি, এই ঐক্যের বেসলাইন বা বটম লাইন আসলে কি হওয়া উচিত? আপনার বিশ্লেষণটা আমরা শুনতে চাই। আপনাকে সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রোগ্রামের একটা টাইটেল হচ্ছে যে বিভাজন মুক্ত ঐক্যের বাংলাদেশ চাই। আই থিঙ্ক আরও একটা সাব টাইটেল হচ্ছে কেমন বাংলাদেশ চাই। সো আমরা কেমন বাংলাদেশ চাই, বাংলাদেশটা তো আজকে স্বাধীনতার বয়স 53 বছর। সো 53 বছর পরে কেন আমাদেরকে এই কোশ্চেনের জায়গায় মুখোমুখি হতে হয়েছে আজকে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং আমাদের ওল্ড জেনারেশন, যে কেমন বাংলাদেশ চাই। তাহলে 53 বছর কেমন বাংলাদেশ ছিল? এটা ঠিক যে মুক্তিযুদ্ধ যে বেসিক ভিত্তির উপরে বেসিস করে হয়েছে, যে আমরা সহজ ভাষায় বলতে মানে আমরা সেটা পাইনি বলে কিন্তু এই প্রোগ্রামের নাম কেমন বাংলাদেশ। সেটাই বলছি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। তো আমরা সেই সাম্য নিশ্চিত করতে পারিনি, আমরা সামাজিক সুবিচার কিংবা মানবিক মর্যাদা কিংবা একটা বৈষম্যহীন আপনার সমাজ কিংবা গণতান্ত্রিক সমাজ কোনোটাই আমরা পাইনি। যার ফলে আজকে বিশেষ করে এই আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অনেকে বলছে যে এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে। যার ফলে এখন আবার আমাদের একটা নিউ ডিসকোর্স এখন সবার সামনে হাজির হচ্ছে, বা আমরা চাচ্ছি যে এতদিন যে বাংলাদেশটা চলেছে সেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ছিল, এখন আমরা কেমন বাংলাদেশ চাই। আমার কাছে সিম্পল এই লাইনের বিষয়টা হচ্ছে যে আমরা একটা বৈষম্যহীন, একটা গণতান্ত্রিক, দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকবে, নাগরিকরা তাদের নাগরিক অধিকার ভোগ করবে। এই অধিকারটুকু পেলে বোধহয় আমার মনে হয় যে আর কোনো কারো চাওয়ার থাকবে না। যেটা আপনার এই আলোচনার মধ্যে একটা বিষয়, যেমন আপনি আমাদের তরুণ বন্ধুদেরকে বলেছেন বিভিন্ন কলেজ গভর্নিং বডি কিংবা শিক্ষক কাউকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। তো প্রথম হচ্ছে যে এটা কিন্তু টিচার বা দু একজন বলছেন, তো এইটা আমার দৃষ্টিতে খুবই বিচ্ছিন্ন দু একটি ঘটনা। সো এইগুলোকে যদি আমরা আবার খুব বেশি জেনারেলাইজ করি, তখন আমার মানুষের মধ্যে একটা ভীতি ছড়াবে যে আচ্ছা তাহলে বোধহয় এইভাবে এটা হচ্ছে। যে দু একটি জায়গা হচ্ছে যে আমার ছোটো ভাই যেটা বলেছে, অবশ্যই সে জায়গায় আমরা একমত। যে ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিলাম, 28 বছর পরে ভিপি হয়েছি। আমি আমার ডাকসুর প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছি, আমরা আক্রান্ত হয়ে আমরা 22 জন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাকে আমাদের আহতদেরকে দেখতে যেতে পারেনি। তিনি ছাত্রলীগের সভাপতি, যার ছাত্রত্ব শেষ হয়েছিল 5 বছর আগে, তার জন্য গোলাপ ফুল নিয়ে যান। সো এই ধরনের শিক্ষক, তারা শিক্ষক নামের কলঙ্ক, তাদেরকে আমি মনে করি থুথু দেওয়াটা ছাত্রদের সঠিক কাজ। তো এই ধরনের মানে ব্যক্তিরা যারা নৈতিকভাবে বিচ্যুত, আদর্শিকভাবে বিচ্যুত এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। আজকে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। এই শেখ হাসিনা ফেরাউনকে নাকি প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত বেপরোয়া হইলেন কেন? সে বলছে আমাকে তো কেউ থামায় নাই। ফেরাউন কিন্তু আল্লাহ খোদাকে মনে মনে মানত, কিন্তু পাবলিকলি সে নিজেকে বিশ্ব ক্ষমতাধর জাহির করার জন্য নিজে আপনার পাবলিকের সামনে আল্লাহ খোদাকে মানত না। তো বলছে তাহলে আপনি এত বেপরোয়া হইলেন কেন? বলছে আমাকে তো কেউ থামায় নেই। তো আমি এটা শেখ হাসিনার পতনের পরে এখন না, আগে বলছিলাম যে আজকে এই শেখ হাসিনাকে থামানো হচ্ছে না, যার ফলে সে ফেরাউন নমরুদদের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো কাজে এই যে শেখ হাসিনার সরকারকে এই ফেরাউন নমরুদ হতে সহযোগিতা করেছে, এই যে ধরেন চাটুকার একটা সাংবাদিক গোষ্ঠী, শিক্ষকরা, যেখানে 72 সালে দেশ স্বাধীনের পরপর যখন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল অটো প্রমোশনের দাবিতে, সেই সময় রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান সাহেব ভাইস চ্যান্সেলরকে ফোন করে ছাত্রদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন, যে না এটা ছাত্ররা ভুল করেছে, আমি আসবো আপনার সাথে কথা বলতে। অথচ সেই ভাইস চ্যান্সেলর সেই লেভেলের ছিলেন।
আর আজকে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শ্রমিক লীগের মহানগরের নেতার সুপারিশ নেয়। কাজে তাহলে এই যে শিক্ষকদের অধপতন, এটা তো শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। গণভবনে যে সংবাদ সম্মেলন হতো, মনে হচ্ছে এটা একটা চাটুকারিতার আসর বসছে। তো এই চাটুকার যে সাংবাদিক কমিউনিটি, এটা কিছু শুধু শিক্ষকদের না, প্রতিটা না, ক্ষেত্রে আমি সেটা বলছি, আমি দু তিনটে কথা বলছি। সাংবাদিক, শিক্ষক, তারপরে এই যে সোবহান সাহেবের মতো, আপনার এসালমের মতো, কিংবা বসুন্ধরার মতো মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী, এই যে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যেও সোবহান সাহেব যেভাবে ব্যবসায়ীদের কিনে বলেছিলেন 14 বছর আগে আমরা কি ছিলাম, আপনারা চিন্তা করেন। শেখ হাসিনা, আল্লাহ খোদার নাম নেয় না, যে শেখ হাসিনা আমাদেরকে এইটা করেছেন। তো এই ধরনের চাটুকার এই যে সম্প্রদায়, সেটা যারাই হোক, তাদেরকে স্ব প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এইটা আমাদেরকে করতেই হবে। এই চাটুকারদের মূল যদি আমরা উপড়ে না ফেলি, এরাই সরকারকে অস্থিতিশীল করবে। যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আনসাররা সচিবালয়ে তাদের প্ল্যান ছিল, তারা ওখানে স্টে করবে, 40-45 হাজার লোক গ্যাদার হবে, সচিবালয়ের উপদেষ্টারা কয়েকজন ছিলেন, তাদের উপরে আক্রমণ চালাবে, আর একটা নৈরাজ্য তৈরি করবে। তো আমরা তাৎক্ষণিকভাবে এই খবর পেয়ে উপদেষ্টাদের মধ্য থেকে আমাদেরকে খবর জানিয়েছিল যে এই অবস্থা, আমরা ছাত্র জনতা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করেছি, এবং এর মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ দিয়েছি আরও যারা এই নৈরাজ্য তৈরি করতে চায়, যেটা ওরা বলেছে, আমরা বলেছি, এই উপদেষ্টারা বা এই সরকার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সরকার না, নন পলিটিক্যাল সরকার, যারা ছাত্র জনতার একেবারে অসম্ভব রকমের একটা সমর্থন নিয়ে তারা ক্ষমতায় বসেছে। এবং মিলন ভাই বিএনপির আমলের সাবেক একজন প্রভাবশালী মন্ত্রী, একজন সজ্জন রাজনীতিবিদ, তিনি একটা কথা বলেছেন যে এই তারা কতদিন থাকবে এই সমস্ত টাইম বেঁধে দিয়ে চাপ তৈরি করা ঠিক হবে না। এবং এটা বিএনপি মহাসচিব সহ আমি অনেকের এই বক্তব্য শুনেছি। তো কাজেই দেখেন, বিএনপির মতো একটা মেজর পলিটিক্যাল পার্টি, আমরা সবাই কিন্তু আমরা বলছি আমরা যে মৌলিক রিফর্মগুলো চাই, যেটা আমাদের সন্দেহ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক কিছু হবে না, সেই রিফর্মটা হওয়ার জন্য আমাদের ন্যূনতম সময়টা তাদেরকে দিতে হবে। আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলছি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের কথা বলছি, আমরা একটা ইলেকশন কমিশন বা একটা ইলেকট্রাল সিস্টেম এটার কথা বলছি। এর জন্য একটা সময়ের প্রয়োজন। মানে 16 বছরের অনিয়ম তো আপনি 16 বছরের অনিয়ম তো আপনি রাতারাতি বদলাতে পারবেন না, এর সময় নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। সেই সময়টুকু সবার ধৈর্য আছে, সেই সময়টুকু আমার মনে হয় যে আমরা দিব উপদেষ্টাদের। ধন্যবাদ। তাদের কাজের সমালোচনা, নজরদারি, ওয়াচডগ হিসেবে আপনারা গণমাধ্যম, রাজনীতিবিদ করে যেতে হবে। জি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওয়াচডগ হিসাবে থাকতে হবে। জনাব নূর খান লিটন, নূর খান লিটন, একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে বিভাজন আসলে কি ধরনের সংকট সৃষ্টি করে, কেন ঐক্য প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, আমাকে একটু পিছন থেকে আলাপটা তোলা দরকার। আজকে যে কথাটা আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে বিভাজন মুক্ত বাংলাদেশ। সাম্প্রতিককালে আমি অনেক, যারা এই মুভমেন্ট করেছেন তাদের অনেকের সাথেই আমি আলাপ করেছি, তাদের বক্তব্যটাও কিন্তু এই একই রকম, বিভাজন মুক্ত বাংলাদেশ দেখতে চায়। এবং তারা খুব ক্যাটাগরিক্যালি বলেছে যে তারা রিকনসিলিয়েশন চায়, তারা ইনক্লুসিভ একটা সমাজের ব্যবস্থা চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা খুব মোটা দাগে বলেছেন, এক পরিবার। হ্যাঁ, ওই একই কথা, যে বিভাজন মুক্ত বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর থেকে এই যে এখন পর্যন্ত আমাদের যে অবস্থা, সেটা হচ্ছে আমরা বিভাজনের ভিতরেই এখন পর্যন্ত আছি। এখন পর্যন্ত কিন্তু আমাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের কার্যক্রম চিহ্নিত করা সম্ভব হচ্ছে না যে আমরা এখনো বিভাজন মুক্ত হতে চাচ্ছি, চেষ্টা করছি, এটা বলা যায়। দেখেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বিভাজনের জায়গাটা কি ছিল? একটা সময় ছিল পাকিস্তান আমলে পূর্ব পশ্চিম, শোষণ, বঞ্চনা, নানান বিষয়। স্বাধীনতার পরবর্তীতে আমরা যে জায়গাটা নিয়ে আসলাম, এবং বিশেষ করে গত 15-16 বছর যেই বক্তব্যটি আমরা নিয়ে আসলাম জাতির সামনে, সেটা বিভাজনের বক্তব্য। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধকেও আমরা রাজনৈতিক কারণে অপোজিট গ্রুপে নিয়ে ফেললাম। এমন কিছু কথাবার্তা আমরা বলা শুরু করলাম, সেটা পুরা মুক্তিযুদ্ধকে বিতর্ক করে দিল। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে বক্তব্য দেওয়া হলো ক্ষমতায় মসনদে বসে, সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে যে বক্তব্যগুলো দেওয়া হলো, এটা পুরা ছিল বিভাজনেরই একটা চেষ্টা, এবং সেটা তারা সফলভাবে করেছেন। এবং সফলভাবে করতে পারার কারণেই কিন্তু তারা 100 রকম নির্যাতন, নিপীড়ন করে 16 বছর টিকে গেছেন। এবং এই যেই কথাগুলি আমাদের বক্তারা বললেন, সবই সঠিক।
শুধুমাত্র যে সাংবাদিক বা শুধুমাত্র যদি আমি বলি তোষণকারী রাজনীতিবিদ, তাহলে ভুল বলা হবে। সমস্ত পেশার মানুষ, আপনি অবাক হয়ে যাবেন প্রাইম মিনিস্টারের সামনে যে পায়ে ধরে সালাম থেকে শুরু করে, আমরা তো দেখেছি কে কি বলেছে, কে কি করেছে, সব তো স্পষ্ট, এখানে অস্পষ্টতা নেই। এবং প্রধানমন্ত্রীকে নানাভাবে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। ব্যবসায়ীরা গান গেল, কবিতা লিখলো, কত কিছু। কই মিলন ভাই যখন, মানে এটা বলতে হবে যে একটা নকল মুক্ত চেষ্টা, সেটা তো মানে আমাদের তো মনে হয় আরেকটি প্রোগ্রাম করতে হবে যে চাটুকার মুক্ত বাংলাদেশ চাই। এই যে সফল একটা কাজ, কিন্তু তাকে যখন নির্যাতন করলো, তাকে যখন বহু মামলায় ফেলে দিল, কেউ তো আমরা কথা বলিনি যেভাবে আমার বলা দরকার ছিল। আজকে এসে যে জায়গাটা আমরা ধরতে পেরেছি, যেটা আমরা পারিনি, নতুন প্রজন্ম পেরেছে, সেটি হচ্ছে যে দেখেন একটা কোটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, এই আন্দোলনটার পরিণতি কি হলো? পালিয়ে যাওয়া, পদত্যাগ এবং পালিয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব হলো? সেটা হচ্ছে ছাত্রদের এই কোটা আন্দোলনে তিনটি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখেন। প্রথম হচ্ছে ছাত্রলীগকে মুখোমুখি দাঁড়া করাই দিল ছাত্রদের বিরুদ্ধে। দ্বিতীয় যদি বলেন, রাজাকার শব্দটা এমনভাবে তিনি বললেন, আমার মতো মানুষও আহত হয়েছে। ছাত্ররা তো হয়েছে, মানে একজন সাধারণ নাগরিক সেও আহত হয়েছে। তারপরে কি করলেন? এমন একটা সময় আন্দোলন যখন ছাত্ররা পিকে উঠাই দিল, জামাতকে হঠাৎ করে নিষিদ্ধ করলেন। করার মধ্য দিয়ে পুরা জিনিসটা তিনি একেবারে জনগণের বিপরীত মেরুতে উনি দাঁড়ায় গেলেন। এবং ছাত্রদের বুকে গুলিও চালানো গুলি না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে ছাত্রদের বুকে গুলি করতেও দ্বিধা করেন না। একের পর এক লাশ পড়তে থাকলো এবং একটা পর্যায়ে এমন একটা অবস্থায় চলে আসলো যে তখন এক দফা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। এবং তখন ছাত্র জনতা, শ্রমিক, কর্মচারী সবাই এই মুভমেন্টের সাথে যুক্ত হলো। এবং আমি 69 দেখেছি, 71 দেখেছি, 90 দেখেছি, 24 দেখলাম। একটা গুণগত কিন্তু পার্থক্য আছে। যেমন ধরেন এইবারের আন্দোলনে আমি আধুনিক পোশাকের যেমন নারী পুরুষকে দেখেছি, আবার ঠিক মানে বোরখা পরা নারীদেরকেও আমি দেখেছি একই মিছিলে। চুল দাড়িওয়ালা, টুপি এবং আমার মতো মানুষ একই মিছিলে সামিল হয়েছে। ওয়ালিং যখন করে আমি দেখেছি দুই ধরনেরই নারী, একজন সিগারেট খাচ্ছেন আর একজন দাঁড়িয়ে আছেন, তারা ওয়ালিং করছেন। এবং আপনি যদি ওয়ালিংগুলির ভাষা পড়তে চেষ্টা করেন, আপনি দেখবেন 3 থেকে 4 ধরনের ওয়ালিং আপনি পাবেন। আমাদেরকে কিন্তু প্রতিটি ক্ষেত্র বুঝতে হবে যে এই ছাত্ররা কিন্তু যখন কিশোররা আন্দোলন করলো, রোড সেফটি মুভমেন্ট, একটা এত সুন্দর একটা স্লোগান নিয়ে আসলো, আমরা দেশকে কি রিপেয়ারিং না কি শব্দটা বললো, রাষ্ট্র সংস্কার। এই যে বক্তব্য, যেটা আমাদের মাথায় আসে নাই। হরতালের পরিবর্তে আমরা দেখলাম কমপ্লিট শাটডাউন। এবং মানুষকে কিভাবে এই শব্দগুলি কিভাবে আকৃষ্ট করেছে, মানুষের ভিতরে জাগরণ তৈরি করেছে। এবং যারা ইয়াং তারা জাগরিত হয়েছে। এবং দেখেন কি বাংলা মিডিয়াম, কি ইংলিশ মিডিয়াম, কি মাদ্রাসা, সব এক জায়গায় চলে আসছে। একটা হচ্ছে কমন, সেটা হচ্ছে এই যে দুঃশাসন, বর্বরতা আমরা 15 বছর 16 বছর দেখেছি, কথা বলার সুযোগ দেয়নি, পেটোয়া বাহিনী তৈরি করেছে, সমস্ত অফিস আদালত সব জায়গা তাদের লোক এমনভাবে করেছে যে একজন লোক চাকরি পেয়েছে, তার অনুসন্ধানে লেখা, রিপোর্টে লেখা যে তার ফ্যামিলি বিএনপি মনোভাবাপন্ন। এই কথার মানে এইটুকের কারণে সেই চাকরিটার তার পার্মানেন্ট হয়নি বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা চাকরি দেওয়া হয়নি। আমরা দেখেছি কিভাবে বিসিএসে কোন পদ্ধতিতে তারা ইয়েগুলো করেছেন, নিয়োগগুলি কনফার্ম করেছেন। এই সব কিছুর ভিতরে মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ ছিল। আর দেখেন অনেক ছোট ঘটনা হইলেও কিন্তু এগুলি মানুষকে খুব ক্ষোভ তৈরি করেছে। সাংবাদিকরা যখন নির্দিষ্ট প্রশ্ন করেছেন, কয়েকজন সাংবাদিক যে, এবং যখন দেখা গেছে রাজনীতিবিদরা সারা জীবনটা বাম রাজনীতি করলো, তারপর যে কিভাবে একটা এমপি একটা মন্ত্রীর জন্য একেবারে নিজেকে বিসর্জন দিল, দলকে বিসর্জন দিল, এই সব জিনিস কিন্তু ক্ষোভের তৈরির কারণ। এবং সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হলো কারফু দেওয়ার জন্য যখন দল বেঁধে 14 দল না 15 দল কি বলে তারা যে হাজির হলো গণভবনে, 14 দল, এবং তারা দাঁত বের করে যখন ছাত্ররা মারা যাচ্ছে একের পর, প্রতিদিন 80 থেকে 100 জন পত্রিকার রিপোর্ট আসছে, তারা বলে আসলেন কি কারফু,
একবারও ভাবলেন না যে তাদের সন্তানরা রাজপথে লড়াই করছে, প্রতিদিন 80 থেকে 110-20 পর্যন্ত বাড়া যাচ্ছে। একজন রাজনীতিবিদও দেখলাম না যে সাহস করে বলবে যে এটা চলতে পারে না। অথচ এরা বিগত দিনে কিন্তু অনেকের ভূমিকা ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা কেন একটা মন্ত্রী, একটা এমপি আর একটা গাড়ির জন্য এত বড় বিসর্জন, নৈতিকতার এত স্খলন হবে? এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আসেন বিভাজন মুক্ত বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, এইখানেও আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আমি নূরের মতো বলতে পারবো না যে থুথু দিব। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, বিগত দিনে যেটা হয়েছে সেটা যেন আগামী দিনে না হয়। প্রচণ্ড ক্ষুব্ধ আমরা, কিন্তু তারপরেও সবচেয়ে বড় অপরাধীকে নিরাপত্তা দিতে হবে। বিচারের ভিতর দিয়ে তাকে আপনি শাস্তি দেন, বিচার কার্যক্রম শেষ করেন। আমরা সাম্প্রতিককালে যে জিনিসগুলো দেখছি, একটা হচ্ছে আদালতে নেওয়ার সময় আইনজীবী দেওয়া যাবে না। এটাও আবার আইনজীবীরা বলে ফেলতেছেন দাঁড়াইতে পারবা না কেউ, যেটা আমরা বিগত দিনে দেখেছি অনেককে আদালতে আইনজীবী দাঁড়া করাতে দেয়নি। তারপরে শারীরিকভাবে হামলা করা, এবং যাদের উপর হয়েছে তাদের অনেক খারাপ কাজ অপরাধ আছে, আমরা জানি, এটা অজানা কিছু না। তাদের বিচারে হলেই কিন্তু তারা শাস্তি পাবেন। এই ধরনের ঘটনাগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং সব ঘটনা দেখেন ঘটাচ্ছে, আসলে এর কোনোটার সাথে কিন্তু আমি দেখলাম বৈষম্য বিরোধী ছাত্রের কোনো সংযোগই নেই। অথচ এই ঘটনাগুলি ঘটছে কিন্তু মানে এক ধরনের আফসা, আলটিমেটলি দোষটা চেপে যাচ্ছে এখানে, কিন্তু এদের কোনো সংশ্লিষ্টতা দেখিনি। এইখানে একটা দূরভিসন্ধি রাজনীতি আছে, সেটাও চিহ্নিত হওয়া দরকার। আর একটু বলে নেই, আপনি যদি এখন ঐক্যের বাংলাদেশ চান, তাহলে আপনাকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চিন্তা করতে হবে কোথায় কোথায় আমাদের গলদ ছিল, কোন কোন জায়গায় আমরা একমত হইতে পারিনি। সেই জায়গাগুলি আপনাকে চিহ্নিত করতে হবে, আলোচনা করতে হবে। হ্যাঁ, ভুলগুলো শুধরাতে হবে, এবং একটা জায়গায় সবাইকে আসতে হবে। যেমন ধরেন এই যে একটা বন্যা, আজকে এত বড় বন্যা, আজকেও আমরা পারছি না সব একসাথে বসতে। এখন তো রাজনৈতিক যে যে দল করেন, যত বিভাজন থাকুক, সবাইকে এক হইতে হবে। এটা তো আমাদের বর্তমান সরকার চেষ্টা করতে পারে যে সব রাজনৈতিক দল নিয়ে বসা। কারণ মনে রাখতে হবে দিন শেষে কিন্তু রাজনীতিবিদরাই এই দেশটাকে চালাবেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে। ধন্যবাদ। আমরা কিন্তু একটা গুণগত আজকের আলোচনায় আমরা কিন্তু আমরা চেঞ্জটা কিন্তু অলরেডি ফিল করছি। যেমন দেখেন, আজকে কিন্তু আপনি আপনার মন খুলে কথা বলতে পারছেন। আজকে কিন্তু আমি আপনাকে, ওনাকে, যে কাউকে আমি যে কোনো প্রশ্ন করতে পারছি। আমাকে কিন্তু ভাবতে হচ্ছে না যে এরপরে ফোন এসে রাত্রেবেলা আমাকে কেউ ভয় দেখাবে কিনা। জনাব হাসান জাফির তুহিন, বাংলাদেশে প্রায় প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাস বন্যা হয়, কিন্তু বহু বছর ধরে আমরা দুর্গতদের পাশে কাউকে সেভাবে দাঁড়াতে দেখিনি। শুধু বড় বড় কথা এবং ত্রাণের টাকা কোথায় গেছে কিংবা সাহায্যের টাকা কোথায় গেছে আপনারা সবই জানেন। এবারের বন্যায় সারা দেশের মানুষ যেন এক হয়ে গেছে, একটা ঐক্যতে কিন্তু আমরা চলে এসেছি। যে যেভাবে পারছে, আজকে টিএসসি তার সবচেয়ে বড় উদাহরণ। আপনার কাছে শুনতে চাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই আমরা। টোটাল এই প্রোগ্রামটার নাম কেমন বাংলাদেশ চাই, খুব সুন্দর একটি বিষয়। বাংলাদেশের মানুষ তো বরাবরই মানে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ মানুষই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়, বাংলাদেশকে একটি ন্যায় বিচারে বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশকে একটি সামাজিক সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশকে একটি শোষণ বঞ্চনামুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চায়, সাম্য ও ইনসাফের বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই যারা ক্ষমতা এসেছিল তাদের কর্মকাণ্ডের কারণে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল, দেখেছেন আপনারা। সেই সময় সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল, শেখ মুজিবুর রহমানের সরকার, তিনি প্রতিটি ক্ষেত্রেই জাতিকে হতাশ করেছে, জাতিকে বিভক্ত করেছে। সেই সময় সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান যদি বিভাজন বাদ দিয়ে ঐক্যের ডাক দিতেন, তাহলে আজকের এই পরিবেশে আমাদের আসতে হতো না। আমার যেটি মনে হয়েছে, তিনি ক্ষমতা আসার পরপরই তার বিরোধী যারা রয়েছে তাদের 25,000 রাজনৈতিক কর্মীকে তিনি হত্যা করেছিলেন, আমরা যতটুকু জানি আর কি। সে সময় খুব ছোটো ছিলাম, তখন
তিনি বাংলাদেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। একদিকে দুর্ভিক্ষ চলছে, অন্যদিকে শেখ মুজিবের পুত্র তার সোনার মুকুট দিয়ে তার ছেলের বিয়ে হচ্ছে। তো এইভাবে বিভাজন কিন্তু শেখ মুজিবুর রহমান সৃষ্টি করেছে। তার প্রতি জাতির অনেক আশা প্রত্যাশা ছিল, সেদিকে সে ব্যর্থ হয়েছে। সর্বোপরি ৭৫ সালের তিনি যখন ব্যর্থতার চরম পর্যায়ে, তখন আমরা দেখেছি তিনি বাকশাল করে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, সবার অধিকার স্থগিত করেছিল। এইভাবেই এই বৈষম্যের রাজনীতি স্বাধীনতার পরেই শুরু হয়। বাংলাদেশের এই জাতির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো আমাদের স্বাধীনতা। স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি দেশ পেয়েছি। সেই দেশকে তিনি খণ্ড বিখণ্ড করেছে স্বাধীনতার পরপরই। যাই হোক, সে কথায় না যাই। পরবর্তী বিশেষ করে গত ১৫.৫ বছর শেখ হাসিনার শাসনামলে কেমন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, আমরা দু একটা উদাহরণ যদি দিতে পারি। আজকে যারা আমাদের সন্তানেরা, আমার সন্তানও বিশ্ববিদ্যালয়ে পড়ে, আইইউটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, সে ওই বৈষম্য ছাত্র আন্দোলনে প্রতিটি কর্মসূচিতে ছিল। এই বৈষম্য ছাত্র আন্দোলনে আজকের যে আমার সহ-আলোচক নুরু, সে সময় নেতৃত্ব দিয়েছে, তারা কোঠা বিরোধী আন্দোলন করেছিল। তারা কিন্তু কোঠা মুক্তই চায়নি, তারা কোঠার যে পার্সেন্টেজ, ন্যায্য অধিকার চেয়েছিল, কোঠার যে পার্সেন্টেজ বেশি ছিল এটা চেয়েছিল। কিন্তু সেই সময় শেখ হাসিনা রাগ করে, ছাত্রদের রাগ করে কোঠা প্রথায় বাতিল করে দিয়েছিল। তার পরবর্তী সময় আবার জুডিশিয়ারির মাধ্যমে, কোর্টের মাধ্যমে আবার নতুন একটি জটিলতা সৃষ্টি করা হলো, করে আবার নতুন করে ছাত্রদেরকে রাজপথে আন্দোলন করতে বাধ্য করা হলো। আমার কথা হচ্ছে, একটি বিষয়, ছাত্ররা কিন্তু এই সরকারের পতন চায়নি, তারা এই কোঠার সমাধান চেয়েছে, যুক্তিগত সমাধান। এবং এমনকি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ৩ তারিখ পর্যন্ত তারা এই সরকারের পতন চায়নি। যখনই তাদের বুকে গুলি করা হয়েছে, তখন তারা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। তারা ৯ দফা দিয়েছে। যখন কোনোভাবেই এই সরকার তার নির্যাতন নিপীড়ন বন্ধ করেনি, তারা আন্দোলনে গিয়েছে। এই ১৫.৫ বছরে বৈষম্য শুধু ছাত্রদের উপর করা হয়েছে, তারা সকল শ্রেণী পেশার উপর বৈষম্য করা হয়েছে। আজকে এই ১৫ বছরে শুধু ছাত্রদের, মেধাবী ছাত্ররা যদি আওয়ামী লীগের সদস্য না হয়, চাকরি দেওয়া হয়নি, বিএনপি জামাত বললেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো ছাত্রদের চাকরি দেওয়া হয়নি। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, তাদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেওয়া হয়নি। এই গত ১৫ বছরে এত নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এই ১৫ বছরে একটা বিরাট সময় আমি নিজেও ঘুমাতে পারিনি, বাংলাদেশের হাজার হাজার মানুষ তার ঘরে ঘুমাতে পারেনি। এমন নির্যাতন নিপীড়ন করা হয়েছে গত ১৫ বছরে, প্রায় ১২০০ থেকে ১৫০০ মানুষকে গুম করা হচ্ছে। তারা অধিকাংশ হয়তো আমাদের দলের নেতাকর্মী, অন্য দলেরও আছে তারা। সুতরাং এই বৈষম্যের যে কারিগর, এটা তো আওয়ামী লীগ। স্বাধীনতার প্রায় ৫ দশক পরে তারা স্বাধীনতার পক্ষের বিপক্ষে শক্তি করে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ, জামাত, এই আওয়ামী লীগ এইসবভাবে বিভিন্নভাবে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আজকে যে আপনারা যে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছেন, বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, বিভাজন মুক্ত, তাতে এই আওয়ামী লীগকে রেখে কীভাবে বিভাজন মুক্ত করবেন? বিভাজন দেশের জন্য ভালো না। সবার মেধা শ্রম দিয়ে বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। কিন্তু অবশ্যই যারা এই গত ১৫.৫ বছরে গুম করেছে, খুন করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে, যারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি পাচার করেছে, যারা বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করেছে, আজকের যা প্রধান উপদেষ্টা, বাংলাদেশের এত খ্যাতিমান ব্যক্তি আর কি আছেন, একমাত্র নোবেল লরিয়েন্ট, তার মতো তাকেও অবার অপদস্থ করেছে, বারবার অপদস্থ করেছে। তাদের সাথে আমার কথা, আজকে বিভাজন মুক্ত সমাজ চাই, কিন্তু অবশ্যই এই ১৬ বছরের এই কুলাঙ্গারদের তাদের বাদ দিয়ে বিভাজন মুক্ত সমাজ করতে হবে, তাহলে সবাই মেনে নেবে। আজকে একটি বিষয় আমি আপনি ডাটা দিতে চাই। এই সরকার ক্ষমতা নিয়েছে গত ৮ই আগস্ট, মাত্র কয়েকদিন। এই কয়েকদিনের মধ্যে কিন্তু কয়েকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছে। জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে। কারণ কে করার চেষ্টা করেছে? কারণ প্রধান বিচারপতি তাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চেষ্টা করেছে ছাত্র জনতা এবং ওখানে আমাদের যারা
আইনজীবী রয়েছে, তাদের সমর্থনে এটি প্রতিরোধ করা গেছে। গতকালকে আপনারা দেখেছেন আনসার বিদ্রোহ করা হয়েছে, কয়েক হাজার আনসার সেখানে রয়েছে। এখন পর্যন্ত আনসারের ডিজি মেজর জেনারেল আমিনুল হক, তিনি সাবেক উপমন্ত্রী, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের আপন ছোট ভাই। আপনি তাকে রেখে কীভাবে বিডিআর এই আনসার বিদ্রোহ থামাবেন? আজকে প্রশাসনের যারা রয়েছে 82 জন সচিব রয়েছেন, 2 জন সচিব বাদে এই সরকার 2 জন সচিব সম্ভবত চেঞ্জ করেছে। এই 80 জন সচিব যারা এই সরকারের সুবিধাভোগী, যাদেরকে অন্যায় করে বিভিন্নভাবে প্রমোশন দিয়ে মেধার ভিত্তিতে নয় দলীয় ভিত্তির বিবেচনা করে আপনি তাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদেরকে রেখে কীভাবে আপনি এই বাংলাদেশ বিভাজনমুক্ত বাংলাদেশ সৃষ্টি করবেন? আগামীতে আরেকটি যে কুর হবে না। আজকে বলতে আমাদের অসুবিধা নেই, এই সরকারের প্রত্যেকটি বাহিনী তো প্রথমে আমাদের বিপক্ষে ছিল, আমাদের এই ছাত্র ভাইদের ছাত্র জনতার বিপক্ষে ছিল। ছাত্র জনতা প্রথমে ছাত্র আন্দোলন করেছে, তারা আহ্বান করেছে, জনতা একা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আজকে আমি যারা মানে আমরা বহু বছর পরে কিন্তু অনেক কিন্তু মানে ওনাদের মতো যে ছাত্রছাত্রী ওনারা কিন্তু মানে জন্ম হওয়ার পরেও কিন্তু এই ঐক্যবদ্ধ আন্দোলন কেউ দেখেনি, আমরা দেখিনি। সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই যে আজকে সবাই সম্মিলিতভাবে আন্দোলন করেছি। প্রথম দিকে দেখেন প্রতিটি বাহিনী, আমরা সেনাবাহিনী পরবর্তী সময় এই আন্দোলনের সমর্থন দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ। কিন্তু প্রথম দিকে কিন্তু তারাও আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। কারণ এই সেনাপ্রধান থেকে শুরু করে 1 থেকে ধরুন 50 পর্যন্ত যদি সেনা কর্মকর্তা ধরেন, সবাই তাদের দলীয় বিবেচনায় তাদেরকে এই সরকার বিভিন্ন মাঝে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পক্ষে রেখেছিল। পরবর্তীতে এই যে ছাত্র জনতা যে পরিবেশ সৃষ্টি করেছে, তাদের মধ্যে বুকে গুলি চালানোর পরিবেশ ছিল না বলে তারা গুলি চালায়নি। তবুও তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমার মনে হয় আজকে যে বিষয় সেটি খুব ভালো একটি বিষয়, বিভাজন বাংলাদেশ। তো অবশ্যই আমার দাবি থাকবে যে এই যারা গত 15.5 বছর অন্যায় অত্যাচার করেছে, আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে, যারা বাংলাদেশ থেকে না ভারত থেকে যাদের সমস্ত কর্মসূচি প্রণয়ন করা হয়, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং সকল দিক দিয়ে ব্যর্থ, অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, আইনশৃঙ্খলাভাবে সকল দিকে ব্যর্থ করার যে প্ল্যান করে যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সুদূরপ্রসারী প্ল্যান ছিল, তাদেরকে বাদ দিয়ে একটি বিভাজন মুক্ত সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে উমামা ফাতেমা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং 8 তারিখ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা আপনার জুডিশিয়াল কু এবং বিভিন্ন মানে একটি পক্ষ কিন্তু একটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে। কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলতে চাই। আমরা তো এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে সেটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, তাই না? তাহলে একটা মানুষ সে যখন মিছিলে যায় তখন তো সে তার যাবতীয় যত লাঞ্ছনা বঞ্চনা দুঃখের যত মানে কাহিনী সব কিছু নিয়েই তো মিছিলটাতে যায়। তো গণ অভ্যুত্থানের পরে তার দাবি দেওয়া থাকবে না? থাকবে কি থাকবে না? তো একটা রিক্সাওয়ালা যে ঢাকা শহরে এত কষ্ট করে তার জীবন চালায়, আমি একটা রংপুরে গিয়েছিলাম, ওখানে সোহাগের বাবা সে রিক্সা চালায়, উত্তর বাড্ডাতে কয়েকটা গুলি খেয়ে ছেলে মারা গেছে, এবং ছেলে এই গণঅভ্যুত্থানে যে শহীদ সেটাও না, তাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু লিখে দিয়েছে পুলিশ। এরকম একটা সিচুয়েশনে একটা বাবা তার রিক্সাটাও সে হারিয়ে ফেলেছে। এখন ঢাকা শহরে তার যে চলতে হবে ওই ধরনের চলার কোনো সিচুয়েশনে নাই, গ্রামে যে সে থাকবে ওইখানে থাকার মতো সিচুয়েশনে তার নাই। এরকম হতদরিদ্র অবস্থায়ও তো প্রচুর পরিবার পড়েছে না। আবার ধরেন আপনার অনেক প্রজেক্ট ছিল, যেমন গভর্নমেন্ট সন্তানকেও কিন্তু পরিবার হারিয়েছে, তার জীবিকা যা সেটাও তারা হারিয়েছে। আবার একই সাথে আপনার ধরেন বিভিন্ন সরকারি প্রজেক্ট এখানে কিন্তু ফাংশনাল ছিল, প্রজেক্ট অনেক যে হতে পারে, অপ্রয়োজনীয় অনেক প্রজেক্ট ছিল, কিন্তু ওই প্রজেক্টে তো অনেক মানুষ কাজ করতো। এখন যখন হয়তো সবার মধ্যে একটা আশঙ্কা আছে সামনে গিয়ে যদি এই প্রজেক্টগুলো বাতিল হয়ে যায় তাহলে তাদের তো চাকরি চলে যাবে, এবং সামনে গিয়ে একটা বড় ধরনের বেকারত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু সারা দেশের মধ্যে আছে, খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে তো ওই দাবি দেওয়া আকাঙ্ক্ষাগুলো থাকাটা খুবই স্বাভাবিক। মানুষকে ইলিগাল করা, মানুষকে নানানভাবে আসলে ডিলেজিটিমাইজ করতে চাওয়া, এটা কিন্তু এক ধরনের একটা স্বৈরাচারী প্রবণতা। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন
এই যে মানুষের দাবি দেওয়া সেটাকে অ্যাড্রেস করার দায়িত্ব কিন্তু আসলে সরকারের। যেটা পরিস্থিতি যেটা হয়ে গেছে, সরকারই দায়িত্বটা পালন করতে পারছে না, কারণ গত 15 বছরে আওয়ামী লীগ একটা ডিসফাংশনাল রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে। এটার কারণেই তো অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করতে পারছে না, এবং সেটার কারণে এখানে একটা ত্রাতা বা একটা ত্রাণকর্তা হিসেবে অ্যাপিয়ার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ আমরা, এবং আমাদের মাধ্যমে জনগণের একটা দাবি দেওয়া পূরণ করতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং ওই আকাঙ্ক্ষাটাকে আমি কোনোভাবেই আসলে অন্যায্য মনে করি না। এটার ফর্মে যেটা হয়েছে, কিছু মানুষ এখানে সুযোগ সুবিধা তৈরি করে নিতে চায়, এটা সত্যি কথা, মানে ওই যে আবার আলু পোড়া দেওয়ার একটা সুযোগ। কিন্তু এখানে এই জিনিসগুলো অ্যাড্রেস করার দায়িত্ব কার? অ্যাড্রেস করার দায়িত্ব তো আসলে সরকারের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উনি গতকালকে খুবই সফিস্টিকেটেড ওয়েতে প্রত্যেকটা কথাকে উনি প্রেজেন্ট করেছেন, অ্যাড্রেস করেছেন। এবং এখানে একটা পয়েন্ট থাকাটা কিন্তু আমার মনে হয় যে জরুরি ছিল, যে এখানে যে মানুষ নানান ধরনের দাবি দেওয়া জানাচ্ছে, এটা যে তারা পরবর্তীতে হলেও তারা যে পূরণ করবে, বা তারা যে এখানে এই জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে, এই অনুভূতিটা ওই মানুষগুলোর মধ্যেও তৈরি করাটা জরুরি। এখন মানুষের মধ্যে যেটা হচ্ছে, তারা ভরসা পাচ্ছে না, তারা কোনোভাবেই প্রশাসনের উপর ভরসা করতে পারছে না, যে এই প্রশাসনই যদি অব্যাহত থাকে তাহলে 2 মাস পরে 3 মাস পরে সরকার যদি স্টেবিলাইজ হয়ে যায়, তাহলে ও তো একটা বিপদে পড়ে যেতে পারে, ওর চাকরিটা চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু মূলত এখানে একটা কনসার্ন মানুষের মধ্যে কাজ করছে, ইভেন রিকশাওয়ালাদের মধ্যেও কাজ করছে এরকম পরিস্থিতি। মানে এটাও এই চ্যালেঞ্জের জায়গায়, এটাও কিন্তু ওই একটা চ্যালেঞ্জের জায়গা। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্বটা আসলে সরকারের। এবং আমি তো যেটা মনে করি, যে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, সরকার এখানে সচিবালয়ের মধ্যে একটা অভিযোগ বক্স বা সরকার একটা বক্স রাখুক, যেখানে জনগণ এসে তার দাবি দাওয়াগুলো করবে, আর তারা হচ্ছে সেগুলো আমলে নিবে। তাহলে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত আসতে হচ্ছে না। প্রধান উপদেষ্টা কিন্তু এই কথাটি স্পষ্ট করে বলেছেন, যে দাবি মানে অন্তর্বর্তী সরকারের কাছে যদি দাবি দাওয়াগুলো লিখিত আকারে দেওয়া হয়, ওনারা প্রত্যেককেই অ্যাড্রেস করবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে অ্যাড্রেস করার জন্য সরকারের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়াটা দরকার আছে, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নাই, তাই কিন্তু মানুষের মধ্যে, এবং অনেক অভিযোগ আছে, অনেক ধরনের অভিযোগ সাধারণ মানুষের পক্ষ থেকে আসছে, যে একজন দুর্নীতিবাজের জায়গায় আরেকজন দুর্নীতিবাজ এখানে পদ গ্রহণ করে বসে আছেন, তার মাধ্যমে তো কোনো রাষ্ট্র সংস্কার এখানে করা সম্ভব না। তো মানুষ কিভাবে করে আশ্বাসটা পাবে সরকারের থেকে যে এখানে একটা রাষ্ট্র সংস্কার হবে? মানুষ তো ওই আশ্বাসটা পাচ্ছে না কারো কাছ থেকে, যার কারণে সরকারের এটা দায়িত্ব কিভাবে করে সেটা অ্যাড্রেস করবে, সেটা নিশ্চিত করা। ধন্যবাদ আপনাকে ডক্টর এহসান হক মিলন। গত 15 বছর ধরে আমরা শুধু বিভাজনের রাজনীতি দেখেছি, এর থেকে বেরোনো কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? ভেরি গুড। কেন ভূত কিন্তু ভিতরে রয়ে গেছে, ফাতেমা মানে যেভাবে উনি বলছিলেন, যেখানে সে শেষ করলো সেখানে আমি শুরু করতে চাই। প্রত্যাশার প্রাপ্তির মধ্যে একটা গ্যাপ হয়েছে। প্রত্যাশাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এবং এটাকে ক্লাসিফাইড করতে গেলে আমাদের দেখতে হবে প্রত্যাশা এক এক ক্লাস অফ পিপলের এক একটা। তো এই প্রত্যাশাটাকে যদি আমরা ইনস্ট্যান্টলি ইমিডিয়েট প্রত্যাশা যদি আমরা ধরি, সে যেটা বললো একটা রিক্সা পুলারের কথা, তার প্রত্যাশা আমরা মিটিগেট করা ইনস্ট্যান্টলি সম্ভব। বা আজকে হঠাৎ করে কারণ বাজার চাঁদাবাজি নেই, ট্রাকে পুলিশ চাঁদাবাজি করছে না, তাহলে আপনি যদি আগে বলতেন 40% চাঁদাবাজির জন্য আপনি প্রাইস ইনফ্লেশন হচ্ছে 40% না আরো বেশি, আচ্ছা ঠিক আছে, লেস আর্গুমেন্ট সেক বললাম আর কি, তাহলে এই প্রাইসটা তো ইনস্ট্যান্ট ড্রপ করার কথা। তো শিফটিংটা যদি হয়ে যায় যে না এইখান থেকে গিয়ে আরেকখানে একই জিনিস, তার মানে আমরা যেটাকে বলি বাংলা ভাষায় যেই লাউ সেই কদু, এটা তো হতে পারে না, সেই জায়গাটা সে খুব কারেক্টলি অ্যাড্রেস করেছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে তারা এই বৈষম্যটাকে আজকে একটা জাতীয়ভাবে তুলে ধরেছে। স্টার্টিং ফ্রম নূর কোটা আন্দোলন শুরু করলো, বৈষম্যটাকে তিলে তিলে গড়ে তুললো, এবং এন্ডে এসে তারা এটাকে সাকসেসফুলি অপারেট করলো। এখন দেখেন এই অপারেশনটার পরে আমি মনে করি ইট উড বি বেটার, সাকসেসফুল হবেই। তার কারণ হলো আমরা এই বৈষম্যটা শুরু হয়েছে দেন ব্রিটিশ রুলার, পাকিস্তান রুলার অ্যান্ড বাংলাদেশ রুলারকে আমরা দুইটা পার্টে সেগমেন্ট 1 সেগমেন্ট 2 করতে পারি। সেগমেন্ট 1-এ আমরা দেখলাম এই হাসিনা শাসন বা এই 53 ইয়ার্সের শাসনের ভিতরে একটা রুল করার ইন্টেনশন সকলের ভিতরে মোর ওভার ছিল, বাট সাকসেসফুলি নূরের কথা আবার বলবো ফেরাউন হয়ে গিয়েছিল শেখ হাসিনা। তো এই যে বৈষম্যটা এই পর্যায়ে আসছে, এই 53 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, এবং রুট কজ অফ দ্য প্রবলেম আমরা পেয়েছি যে এই কারণেই আমাদের দেশে বৈষম্য হচ্ছে। ইন দিস কেস 53 ইয়ার্সের যে এক্সপেরিয়েন্সটা, সেইটাকে এখন আমরা নতুনভাবে নতুন স্বাধীনতা পেয়ে কীভাবে অ্যাড্রেস করব সেই জায়গাটা আমাদেরকে নিয়ে আসছে। তো ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। তো এখন এগুলি করতে হলে প্রথমেই তো প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে হবে।
আমি যদি একটা স্মল সেগমেন্ট হিসাবে আমার কচুয়াকে দেখি, আমি দেখছি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা সহযোগিতা করার পর। কারণ ওই যে যারা ছিল, দুর্বৃত্তন যারা করেছে, তারা এখনও সেখানে রয়েছে এবং তাদের প্রশাসন রয়েছে, এবং তারা প্রশাসনের কাছ থেকে এখনও প্রত্যেকটা সেক্টরে সুযোগ সুবিধা পাচ্ছে। এখন এই রেগুলেশনকে যদি আমি হঠাৎ করে মনে করি যে না এখনই সব হয়ে যেতে হবে, ইট ইজ নট কোয়াইট পসিবল। সেই দিক থেকে আমরা মনে করি যে এই গভর্নমেন্ট যেভাবে এগুচ্ছে, এর মাঝে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটা আপনারা আগেই ব্যাখ্যা করতেন বিভিন্ন মিডিয়াতে, আমাদের রিজার্ভ হতে, ফরেন ইনকাম এক্সপোর্ট হতে, ইম্পোর্ট হতে শুরু করে এলসি ওপেন হতে, এই সমস্ত বিষয়গুলি এমন একটা ভঙ্গুর অবস্থা চলেছে, এত বেশি ফ্রেজাইল হয়ে গেছে যে যাচ্ছে তো এখন করাও সম্ভব হচ্ছে না। রপ্তানি আয়ও তো ডাবল করে দেখানো হয়েছে। এভরিথিং, আপনার জিডিপি হতে শুরু করে এভরিথিং এমনভাবে একটা দেশকে একটা ধ্বংসস্তূপে দাঁড় করিয়েছে, যেটার বিবরণ যদি আমরা সকলে মিলে দেই আওয়ার্স আর আওয়ার্স আমাদেরকে কথা বলতে হবে। এই জায়গাতে উত্তরণ করতে হলে উই নিড এ ফার্ম কমিটমেন্ট। এই ফার্ম কমিটমেন্টটা যেটা আমরা দেখতে পেয়েছি, গতকালকেও আমরা ছাত্র জনতার মধ্যে এই কমিটমেন্টটা দেখতে পেয়েছি, কিন্তু প্রশাসনে যারা বসছেন তাদের কোনো কমিটমেন্ট এখনও কিন্তু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভাইজারি কাউন্সিল আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রলং করে তারা কিভাবে আরও ঝামেলা বাড়ানো যায়। এই কিছু আগে বিজনেস অ্যাসোসিয়েটদের কথা বলা ছিল, যারা বিগত দিনে ইভেন যেই সময় রক্ত ঝরছে, বন্যার মতো রক্ত ঝরছে, তখনও যারা এই দেশে এই পতিত সরকারকে সমর্থন করেছিল, তারা এখন ফ্রন্ট লাইনে চলে আসছে এবং এভরিবডি ইজ ওয়াচিং দ্যাট। এই জায়গাগুলোকে আমাদের খুব ম্যাথডিক্যালি অ্যাড্রেস করতে হবে এবং সেই জায়গাগুলিতে আমাদের যেতে হবে। অন দ্য আদার এক্সপেক্ট, আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোকে এখন একটা বিরাট ভূমিকা রয়েছে এই রেস্টোরেশনের জন্য। আজকে মনে করেন ছাত্র জনতা তারা যে আন্দোলনগুলি করছে, এই লেসেস সেক্রেটারিয়েটের এই আনসারের বিষয়টি, তারা এখানে মুভমেন্ট করতে পেরেছে, কিন্তু পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো, পলিটিক্যাল পার্টিগুলো, তাদের কিন্তু হ্যান্ডস রয়েছে সারা বাংলাদেশে। সেখানে আমাদেরকেও কার্যকরীভাবে অনেস্টভাবে এগোতে হবে যে আমরা এগুলোতে সুন্দরভাবে যেন ডিসিপ্লিন ফিরিয়ে আনতে পারি, যাতে কেউ কোনো সুযোগ না নিতে পারে। এখন কমিটির কথা বলছে, আজকে আমি আসার সময় আমার এক বন্ধু আসলো, আমি বাংলাদেশ ভলিবল টিমের ন্যাশনাল প্লেয়ার ছিলাম, এসে বললো যে মিলন আমাকে ভলিবল ফেডারেশন ঢুকিয়ে দাও। আমি এটা কীভাবে হচ্ছে? কই এখন তো এটা লিজ হচ্ছে, সবাই যাচ্ছে ভলিবল ফেডারেশন যেতে। আমি দেখো যে অ্যাডভাইজার তাকে বুঝতে দাও, হি মাইট গো ইন ডিফারেন্ট ওয়ে। যদি একটা মানে একটা সুযোগ তৈরি হচ্ছে এখন যে যার মতো করে, নন প্লেয়ার তারা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি বলি যে তাকে সুযোগ দাও, হি মাইট গো ইন আদার ওয়ে। সে হয়তো বলতে পারে বাংলাদেশ জন্মতে এই পর্যন্ত কতজন ভলিবল প্লেয়ার ন্যাশনাল টিমে খেলেছিল, তাদের একটা লিস্ট নিয়ে আসতে পারে, সেই লিস্টের মধ্য থেকে তাদেরকে ডেকে একটা সাব কমিটি করে একটা কনস্ট্রাকশন করতে পারে, যেখান থেকে একটা নতুন কমিটি দেওয়া যায়। হি মাইট থিঙ্ক দিস ওয়ে, কিন্তু দেখা গেল প্রত্যেকটা জায়গায় কমিটি হচ্ছে। আমি আমার ইউনোকে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে বারদার কমিটি পাল্টাচ্ছেন কেন? মানে চর দখলের মতো ঘটনা ঘটছে। উনি বললেন যে সবাই পাল্টাতে চায়, আমাকে এসে জমা দিয়ে যায়, আমি কি করব? উনি কি করবেন তার মানে উনার রেসপন্সিবিলিটি নাই, হি ইজ নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি। আমি বলছি যে আমি আপনাকে বললাম সেখানে কোনো কিছু নয়, ইউ গো হেড উইথ ইউর ডিসিশন। না, প্রিন্সিপালরা দেখা গেল একজনকে বাদ দিয়ে আরেকজনকে ঢুকাচ্ছে। আমি সেই প্রিন্সিপাল বললাম যে আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করি, আপনি গতকালকের চিত্রটা আয়নায় গিয়ে দেখুন আপনি কি করেছেন। আজকে হঠাৎ করে আপনি পাল্টে গেলেন, ওকে বের করতে হবে, ওকে বের করতে হবে, আপনি কি করেছেন? মানে আমরা এমন একটা জাতি যে আমরা সব কিছুকে কনসিডার করি না, যে আমরা এটাকে নিজের চিন্তা চেতনায় বিচার করব, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কি করব। এনিওয়ে, আমরা চাচ্ছি যে এই নিউ জেনারেশন যে ডিরেকশনটা দিয়েছে এবং তারা যে পথে আমাদের এগোতে বলছে, আমাদের একটা অপরচুনিটি করে দিয়েছে। এই অপরচুনিটি যদি আমরা এক্সপেরিয়েন্সটা না অ্যাবজর্ব করতে পারি, তাহলে কিন্তু দেশ আর একটা বিপদের সম্মুখীন হবে এবং সেই জায়গায় কোনো অবস্থাতে যেতে দেওয়া যাবে না। জি, খুব সুন্দর করে বলেছেন, ধন্যবাদ আপনাকে জনাব নুরুল হক নূর। আমি ওনার কথার সূত্র ধরেই বলবো, এহসানুল হক মিলন জীবনে বলছিলেন যে কেমন যেন একটা সুযোগ সন্ধানী জায়গা তৈরি হয়ে গেছে, চর দখলের মতো একটা ব্যবস্থা হচ্ছে এবং গত 15 বছরে আপনাদের বিরুদ্ধে গণহারে মামলা দেওয়া হয়েছে, এখনও কিন্তু সেটা দেখা যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এখনও বিভিন্ন জায়গায় সুযোগ সন্ধানীরা হামলা চালাচ্ছে, লুটপাট করছে, চর দখল হচ্ছে, কমিটি রাতারাতি চেঞ্জ করে তাদের মন মতো কমিটি ঢুকিয়ে দিচ্ছে, সে ব্যাপারে আপনি কী বলবেন? এটা সঠিক যে বিশেষ করে 5ই অগস্ট
জুলাই থেকে শুরু হয়ে ছাত্র জনতা নাগরিকদের যে আন্দোলন, অবশ্যই সেই আন্দোলনে রাজনৈতিক নেতৃবৃন্দের যে সুসংগঠিত কাঠামো তারা সেটাকে ব্যবহার করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ব্যানার ছাড়া তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে নামিয়েছি। কারফিউ ভাঙা কিংবা যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে এই যে রেজিস্ট্যান্স, শুধুমাত্র একটা কমন পিপল এটা এই পলিসি এই রেজিস্ট্যান্স করতে পারে। এখানে পলিটিক্যাল পার্টিগুলোর এফোর্ট ছিল, তাদের আপনার সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট ছিল, আর জনগণ তো একটা মানে এই যে পরিস্থিতি যেটা তার সামনের একজন গুলিবিদ্ধ, আমি 18 তারিখ আমার সামনে দুজনের মৃত্যু আমি দেখেছি, সো থার্ড তো আমিও হতে পারতাম। আমার চেয়ে কাছে আমি তো একদিন দেখেছি দুটো মৃত্যু, আর যারা রাস্তায় ছিল এই যে অ্যাম্বুলেন্সে তুলছে, ভ্যানে তুলছে, আবার তারা রেজিস্ট্যান্স করছে। সো আমরা যেহেতু মুসলমান আল্লাহতে বিশ্বাস করি, তো আমার মনে হচ্ছে আল্লাহ তাদেরকে একটা বিশেষ মানে রহমত তাদের উপরে দিয়ে তাদেরকে এই অবস্থা রেজিস্ট্যান্স করিয়েছে, এটা সম্ভব ছিল না। তো সেখানে রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন ছিল, আমরা অ্যাকনলেজ করি। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা চমৎকার কথা বলেছেন যে দেখেন, আমি এটা খুব আশ্চর্যান্বিত হয়েছি এবং আমি এই সরকারের এটা একটা ক্রিটিসাইজ করব যে তাদের এটা একটা মানে সবচেয়ে বাজে নজির তারা এই 15 দিনের কর্মকাণ্ডে রেখেছে। এখন পর্যন্ত আহত নিহতদের একটা পরিপূর্ণ তালিকা না করে আহতদের এখনও চিকিৎসার জন্য, যে সে বলেছে যারা শিক্ষিত তারা সিএমএইচে যাচ্ছে, তারা ঢাকা মেডিকেলে যাচ্ছে, কিন্তু ওই যে যাত্রাবাড়ির মাছের বাজারে যে কাজ করে ওয়ার্কার, ওই যে উত্তরাতে বাসের হেল্পার, ও এত কিছু জানতেছে না, ওর কিন্তু শরীর পচে যাচ্ছে গুলি লেগে। এবং ছাত্রদের উপরে যে গুরুত্বটা দেওয়া হচ্ছে, পাবলিকের প্রতি ওই গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদিও সেনাপ্রধানের সাথে আমি কথা বলার পরে উনি সিএমএসকে ডেডিকেটেড করেছেন, কিন্তু আমপাবলিক তো ভাই এটা জানতেছে না, সিএমএস বুঝতেছে না। তো এখনও কিন্তু পরিপূর্ণ চিকিৎসা অনেক জায়গায় পাচ্ছে না। তাহলে হেলথ উপদেষ্টা কি করলেন? এখন পর্যন্ত দুটো কিংবা জেলা পর্যায়ের হসপিটালগুলোকে ডেডিকেটেড করে কেন তাদের একটা সমন্বিত চিকিৎসা এখন পর্যন্ত দিতে পারলেন না? বরঞ্চ হেলথের ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছেন একজনকে, এই গভর্নমেন্টের একজন বেনিফিশিয়ারি, একজন দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তাকে, যারা 4 অগস্ট ছাত্রদেরকে পেটানোর জন্য ছাত্রদের বিরুদ্ধে যারা শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন। তো হাসান জারিফ ভাই যেটা বলছিলেন 82 জন সচিব কিংবা বড় বড় বেনিফিশিয়ারি গ্রুপ, আমি অবশ্য সবাইকে এক পাল্লায় মাপতে রাজি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 82 জনের মধ্যে অন্তত 20 থেকে 25 জন আছে যারা প্রফেশনাল, যারা পেশাদারিত্ব আছে। তারা হয়তো মানে গভর্নমেন্ট চিন্তা করেছে যে সব তো আর চাটুকার দলবাজ দিয়ে গভর্নমেন্ট চালানো যাবে না, রাষ্ট্র চালানো যাবে না, কিছু হয়তো টেনে নিয়ে এসেছে, কিন্তু নিশ্চয়ই সেখানে ভালো লোক আছে। কাজেই সবাইকে গড়পড়তে অব্যাহতি দেওয়াটাকে আমি ভালো পদক্ষেপ মনে করি না, কারণ এই মুহূর্তে আবার আমার এত সচিব আমি পাবো না, এত ডিসি এসপি রাতারাতি আমরা পয়দা করতে পারবো না। কাজেই সেখানেও আমাদের সহানুভূতিশীল হতে হবে। একই সাথে আমাদের বোন যেটা বলেছে যে দেখেন এই যে বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করছে, আমি নিজে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে, অন্যান্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে অনেক গ্রুপকে ডিল করেছি। তাদেরকে আমরা একটা অনুরোধ করেছিলাম যে ভাই সহজ ভাষায় যে দেখেন, একটা নতুন মানুষ যদি একটা নতুন অফিসে আসে, এই অফিসে কে ভালো মন্দ সেটা বোঝার জন্য তার একটা টাইম লাগবে। এই গভর্নমেন্ট এরকম একটা ভালনারেবল সিচুয়েশনের দায়িত্ব নিয়েছে, আল্লাহর হস্তে 1 মাস মাফ করেন, 1 মাস পরে আপনার দাবি দেওয়া সভা সেমিনার রাজপথে আপনারা নামবেন, আমাদেরকেও সাথে পাবেন, কিন্তু 1 মাস আপনারা মাফ করেন। কিন্তু সেটা এই যে ধরেন আনসারের কথা বলেন, আলোচনা করেছে, কনভিন্স হয়েছে, আরেকটা গ্রুপ আবার সচিবালয়ের সামনে অবস্থান ঠিকই নিয়েছে। তাহলে এখানে যে বেনিফিশিয়ারি সুবিধাবাদী গ্রুপ, দুষ্কৃতিকারী গ্রুপ, সেখানে গুলিও করেছে, হ্যাঁ, এবং ওই যে ইতিমধ্যেই পরিচয় উঠে এসেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজাহান খানের লোক, তারা আনসার ড্রেস পরে ওখানে চলে এসেছে। তারপরে যে আরও গ্রুপগুলো, কাজে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি তো 1/11-এর সময় তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে, তিনি টেক ওভার করেন নাই। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ছাত্র জনতার রক্ত ত্যাগের বিনিময়ে এই যে একটা পরিবর্তন, যখন তারা আমাকে অনুরোধ করেছে আমি সেটা ফেলতে পারিনি। তার তো পদের মোহ নাই, ক্ষমতার মোহ নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার গভর্নমেন্ট যদি সময় পায় সমাজের প্রত্যেকটা সেক্টরকে তারা অ্যাড্রেস করবেন, কিন্তু এখনই আমাদের অস্থির হলে চলবে না। কেন আমাদেরকে গলায় পাড়া দিয়ে এখনই দাবি আদায় করতে হবে? এটা কি ধান কাটার মৌসুমের মতো? কেন এখন ওই যে একজন উপদেষ্টা বলেছে, অবশ্যই এটা কি দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে? এবং যে সমস্ত দাবিগুলো বলছে, সরি টু সে আমার জনপ্রিয়তা কমবে যদি আমি এটার বিরুদ্ধে বলি, কিন্তু আমি বিনয়ের সাথে বলি অনেক দেবে অযৌক্তিক। সরকারের রাজস্ব কি বেড়েছে? হঠাৎ করে লাখ লাখ লোককে আপনার রাজস্বের অন্তর্ভুক্ত করে নেবে, সরকারি চাকরির অন্তর্ভুক্ত করে নেবে। অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে যাবে, তার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। এবং আপনি আজকের এই আলোচনার যে হেডলাইনটা ছিল, যে বিভাজনটা, দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে দেখেন,
ইন্ডিয়াতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সবচেয়ে ধিক্কৃত ব্যক্তি, যাকে তার দলের লোকেরাও ঘৃণা করে। ইভেন প্রেসিডেন্ট প্রসঙ্গক্রমে পার্সোনাল লাভ বলছি যে আমার সাথে একটা আলোচনায় বলছিলেন যে তিনি যা করেছেন আল্লাহর একটা শাস্তি তিনি পেয়েছেন, প্রেসিডেন্ট একথা বলছেন। তো এই যে সেরকম একজন ঘৃণিত ব্যক্তির প্রশ্নে আজকে ইন্ডিয়া আশ্রয় দেওয়ার প্রশ্নে বিজেপি, কংগ্রেস, পাওয়ার পার্টি, অপোজিশন সবাই এক। এমনকি তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যান্সেল করার পরেও কোনো অপোজিশন লিডারকে দেখেছেন টেলিভিশনে বক্তব্য দিতে তারা হাসিনাকে বাইর করতে হবে কিংবা হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি, সবাই কিন্তু একই সুরে। এমনকি বাংলাদেশের প্রশ্নে যে ইন্ডিয়ার ফরেন পলিসি যেই গভর্নমেন্ট আসুক, অনেকে বিজেপি এসেছিল, অনেকে ভেবেছিল এবার একটা পরিবর্তন হবে, বিন্দুমাত্র পরিবর্তন দেখেছেন। বরং কংগ্রেসের সাথে যে সম্পর্ক ছিল তার চেয়ে আরও স্ট্রং সম্পর্ক বিজেপির সাথে আওয়ামী লীগ করেছিল। এবং এই আওয়ামী লীগকে আবার আমি বলছি যে আগামী নির্বাচনেই যে নামেই হোক না কেন আওয়ামী লীগকে আপনার পুনঃস্থাপিত করার জন্য ভারত সব ধরনের সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনকারী তরুণ বন্ধু, রাজনৈতিক দল আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে মুসোলিনির পার্টি ফ্যাসিবাদীরা যেভাবে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দলকে এই বাংলাদেশে যদি রাজনীতি করতে সুযোগ দেওয়া হয় তারা আবার ছবল মারবে। আমি আপনার মানবাধিকার কর্মী লিটন ভাই, নূর খান লিটন ভাইয়ের সাথে একমত, তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের দুঃসময় তারা আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে তিনি কথা বলেছেন। আবার একই সাথে আজকে যখন বিচারপতি মানিক বলেন বা যারা ট্রল করে মাইনকে বলেন, যাই বলেন না কেন, সে বিচারপতি মানিক কিংবা সালমান এফ রহমানকে আদালতে তোলার সময় আবার যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এটা তিনি যেমন বিরুদ্ধে বলেছেন, আমিও বিরুদ্ধে। এবং আমি বলছি এটা হাস্যকর মামলা পুলিশ কেন দায়ের করছে? সালমান এফ রহমানের বিরুদ্ধে হত্যা মামলার দরকার নাই, তিনি ব্যাংক লুট করেছেন, শেয়ার বাজার ডাকাতি করেছেন, সেজন্য মামলা হোক। সাকিব আল হাসানের বিরুদ্ধে কেন গার্মেন্টস কর্মী হত্যা মামলা হবে? সাকিব আল হাসান একজন জুয়ারি, সে বাংলাদেশের আপনার এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত, সে অর্থ পাচারের সাথে জড়িত, সাকিবের বিরুদ্ধে সেই মামলা হোক। তাহলে ওই এখানে তুহিন ভাইয়ের সাথে আবার আমার একমত হতে হচ্ছে যে প্রশাসনের মধ্যে যে একটা সেটআপ তারা তৈরি করেছে, এইটার যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু এই গভর্নমেন্টকে তারা বিতর্কিত করবে যে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, যেটার সাথে তার সংশ্লিষ্টতা নাই, সালমান এফ রহমানের বিরুদ্ধে হত্যা মামলা 2, 4, 5, 6 মাস পরেই কিন্তু তারা জামিনে বের হয়ে আসবে। কাজে এই যে মামলাগুলো হচ্ছে, অধিকাংশ মামলার তো পুলিশ বাদী হচ্ছে, পুলিশ কিন্তু গতানুগতিক কমন মামলা করছে, সেখানে স্পেসিফিক অভিযোগ ছাড়া যদি মামলা করা হয় এই মামলাগুলো টিকবে না। এবং আমি যেটা বলবো, আগামীতে বাংলাদেশের এই যে ধর্মীয় নামে বিভাজন, মুক্তিযুদ্ধের নামে বিভাজন, এই বিভাজনকে দূর করে বাংলাদেশের মৌলিক রাষ্ট্রীয় পলিসিতে আমাদেরকে একমত হতে হবে। যারা সরকার হবে, অপোজিশন হবে, সেইটা আমাদের তরুণ বন্ধুদের এখন কাজ। এই আলোচনাকে সামনে নিয়ে আসা আমাদের কাজ। নূর খান লিটন ভাইরাও সংগ্রাম করেছে, নির্যাতন করেছে, তাদেরও কাজ এখন পলিসিকে সামনে এনে পলিসিতে গভর্নমেন্টকে অ্যাপ্লাই করতে বাধ্য করা, রাজনৈতিক দলকে অ্যাড্রেস করতে বাধ্য করা। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। রিজওয়ান রিফাত, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক বন্যাকে ঘিরে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা দেখেছি, সেই ঐক্য কিন্তু ধরে রাখতে হবে। মানে যে স্বপ্ন মানুষকে আপনারা দেখিয়েছেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কিন্তু কোনোভাবেই সেটাকে ব্যাঘাত করা যাবে না। কিন্তু সেটা ধরে রাখার জন্য কি প্রতিবদ্ধকতা দেখছেন, কি চ্যালেঞ্জ দেখছেন? ধন্যবাদ। উমামাবে একটা বিষয় বললো যে আস্থা তৈরি করতে হবে, আমার এমন কিছু স্টেপ নিতে হবে, আমার এমন কিছু অ্যাকশন নিতে হবে যেটার মাধ্যমে আমার উপর সেই আস্থাটা তৈরি হবে যে না, আমি বিগত 15 বছর বা 53 বছর ধরে যে জিনিসগুলো দেখেছি সেইভাবে দেশটা চলবে না, দেশটা অন্যরকমভাবে চলবে। তো আমি জাস্ট একটা বিষয় এখানে তুলে ধরতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন নতুন রাষ্ট্র গঠন হয় বা একটা স্বৈরশাসন শেষ হয়, রিফরমেশন অ্যান্ড রিকনসিলিয়েশন কিছু কমিশন গঠন করা হয়। এখন আমার এটা একটা প্রপোজাল মানে আর কি থাকতে পারে যে আসলে অভিযোগপত্র বা এই ধরনের কিছু ইনফর্মাল মানে ওয়ে না করে আমাদের যদি এরকম একটা কমিশন থাকে যে বিগত শুধুমাত্র 15 বছর না, 53 বছরে বাংলাদেশের ইনস্টিটিউশনালাইজডভাবে যে ধরনের একটা ফ্যাসিজম এবং একদলীয় শাসন এবং পলিটিসাইজেশন অফ এভরি ইনস্টিটিউশন তৈরি হয়েছে, এটাকে আমি যদি রিমুভ করতে চাই, আমার এখানে কিভাবে ঢেলে সাজাতে পারি স্টেক হোল্ডারদের সাথে সংলাপ করে, মানুষের সাথে সংলাপ করে এবং মানে বিদেশিদের পড়লে সংলাপ করে। কারণ আমার সামনে তো এক্সাম্পল নাই। মানে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি, আমরা ছাত্র রাজনীতি নিয়ে আমাদের ক্যাম্পাসে কথা হয় যে নো পলিটিক্স। এখন এই নো পলিটিক্সটা আমার মাথায় আসছে কী করে? আমি দেখতেছি যে বুয়েটে যখন পলিটিক্স নিষিদ্ধ করা হয়েছে, আমরা এখানে পলিটিক্সের যেসব রোগ ব্যাধি দেখছি সেগুলো বুয়েটের দেখতে পাচ্ছি না। আমি যখন এখানে আমরা গণভবন দখলের কথা যখন বলছি, এটা আমি কোথায় দেখলাম? আমি দেখলাম শ্রীলঙ্কায়,
যে শ্রীলঙ্কায় মানুষ গণভবন দখল করে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তো এগুলো এক্সাম্পল, আমি এক্সাম্পল দেখে শিখবো যে আচ্ছা এই এক্সাম্পলটা আমি প্রতিস্থাপন করতে পারবো এখানে। বাট আমাদের কাছে আমার মনে হয় সে পর্যাপ্ত এক্সাম্পল নেই যে আমি একটা রাষ্ট্রকে কিভাবে গঠন মানে চিন্তা ভাবনা করতে পারি, আমি একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে চিন্তা ভাবনা করতে পারি। আমরা বাইরের দেশে দেখি যে পলিটিক্যাল পার্টি লিডারদের বেতন দেওয়া হয়, বেতনভুক্ত তাদের মানে তারা তো মানে ফুল টাইম পলিটিশিয়ান, তারা ব্যবসা করবে কখন, কি করবে কখন, তাদেরকে বেতনের আওতায় আনা হয়। তা আমরা কি এই সিস্টেমটা আমাদের এখানে আনতে পারি কিনা? তো এই ধরনের আলোচনাগুলো আমার মনে হয় যে আরও বেশি হওয়া উচিত। আর দ্বিতীয়ত একটা আমি বলি যে নূর ভাই একটা কথা বলো, গণহত্যা। এখন আমরা যখন এই বিষয়গুলোর অ্যাড্রেস করি আমরা বলি রক্তপাত বা গুলি করা, কিন্তু এটা কিন্তু শুধু গুলি না, এটা কিন্তু শুধু রক্তপাত না, এটা কিন্তু গণহত্যা, এটা মানবতা বিরোধী অপরাধ। এই সিভিরিটিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং এটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। অবশ্যই পারি, জেনোসাইড বলতে পারি, এটাকে ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি বলতে পারি। এবং আইসিসিতে আমরা যে কমপ্লেনটা করা হয়েছে, অস্ট্রেলিয়ার একটি ল ফার্ম করেছে কমপ্লেনটা, এটা যদি আমরা মোটামুটি তথ্য প্রমাণ দিতে পারি এটা অবশ্যই এখানে কনভিকশন আনা সম্ভব। তো এই বিষয়টাকে আমার মনে হয় যে এই সিভিরিটিটাকে আমরা ধরতেছি না। এখানে শুধু গুলি করা বা এখানে আমাদের নির্যাতন হয়েছে, কয়েকশো লাশ পড়েছে, এটা না। কয়েকশো লাশ কয়টা দেশে কয়েকশো লাশ পড়েছে? 1000 ছাত্র জনতাকে হত্যা 15 দিনের মধ্যে কয়টা দেশে হয়েছে? এই সিভিরিটিটাকে আমার মনে হয় অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং ওই অনুযায়ী বিষয়টাকে ডিল করতে হবে। আর একটা জাস্ট পয়েন্ট, আমি মানে এই সিভিরিটিটা নিয়ে যখন আলোচনা করছি, আমি যখন একটা মানুষের উপর যে ডিম দিয়ে হামলা হচ্ছে বা অন্য কোনোভাবে হামলা হচ্ছে, আমার কিন্তু মামলার প্যাটার্নটাও একটু যদি দেখি, আমরা অপরাধ হিসেবে জাস্ট বুঝতেছি যে কাউকে মেরে ফেলা বা কাউকে গুম করা, কিন্তু আমাকে যে উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলো, আমাকে যে হেফাজতে নির্যাতন করা হচ্ছে, আমাদের 6 জন সমন্বয়ককে মানে বেআইনিভাবে এতদিন ধরে আটকে রাখা হলো, আমাদের বিভিন্ন মানুষকে ডিবি তুলে নিয়ে টাকা পয়সা রেখে দিচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। হেফাজতে নির্যাতন প্রতিরোধ আইনে কয়টা মামলা হলো? আমার যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে সেখানে কয়টা মামলা হলো? আমার ডিজিএফআই এনএসআইয়ের আন্ডারে যে আয়নাঘর হয়েছে এটার বৈধতাটা কি? এটা নিয়ে যারা এই আয়নাঘর প্রতিষ্ঠা হয়েছে সেটা নিয়ে আমার লিগ্যাল অ্যানালাইসিসটা কি? এটা নিয়ে কয়টা প্রশ্ন হচ্ছে, কয়টা আলোচনা হচ্ছে? জনাব নূর খান লিটন, আপনার কাছে আমরা শুনতে চাই যে আপনার গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে সবার মানবাধিকার সুরক্ষিত থাকবে। দেখেন মানে কিন্তু সাম্প্রতিক সময় আমরা যে মব জাস্টিস দেখছি সেটা আসলে কতটুকু শঙ্কা তৈরি করছে। এবং যেসব মামলা এখন অতি গুরুত্বপূর্ণ, যে এই যে আয়নাঘর কিংবা আপনার যেভাবে আপনার হেফাজতে নিয়ে নির্যাতন করা, দেখেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া? প্রথম হচ্ছে খুব সুন্দরভাবে বলেছেন, সেটা হচ্ছে যে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে যে অপরাধ, এই বিষয়টা কিন্তু একবার বেশ সামনে চলে আসছে, এখন আবার এটা কিন্তু অনেক পিছনে চলে যাচ্ছে। জি। এবং আপনি সাম্প্রতিককালে যে জিনিসগুলো বলছেন, যে সাম্প্রতিককালে আমরা দেখলাম যে এই যে 1000 বা তার উপরে যে সংখ্যা হত্যাকাণ্ডের, মাত্র 10 দিন বা তারও কম সময়ের মধ্যে, পরিকল্পনা যদি দেখেন, প্যাটার্ন যদি আপনি অনুধাবন করেন, তাহলে এটা একেবারে পরিষ্কার যে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেটার সাথে এটা যুক্ত, মানে সেটার সাথে যায়, গণহত্যার সাথে যায়। এখন প্রশ্ন হচ্ছে যেইভাবে মামলাগুলো দায়ের হচ্ছে, আপনি যদি গত 10 দিন খেয়াল করেন, মানে ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু মামলা হয়েছে, যে মামলার প্যাটার্নটা আবার খুব দুর্বল প্রকৃতির। কিভাবে দুর্বল? ঠিক আমাদের মানে মগজের ভিতর একটা জিনিস ঘুরছে, যে গত সরকার যেভাবে মামলা দিত, এই 10 জন নাম দিত আর 5000 অজ্ঞাতনামা, এই প্যাটার্নই কিন্তু চলতেছে, এর থেকে বেরিয়ে আসতে পারতেছে না, যেটা আমাদের খুব জরুরিভাবে করা দরকার ছিল এই মানে এখনকার উপদেষ্টা সরকারের। সেটা হচ্ছে চিকিৎসার ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, নিহতদের লিস্টটা তৈরি করা খুব গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা এখনও হয়নি। আরেকটা বিষয় গুরুত্ব দেওয়ার দরকার ছিল, একটা টাস্ক ফোর্স করে দেন বা মানে আইনজীবীদের একটা কমিটি করে দেন, যে কমিটি এই মামলাগুলো কোথায় কতটা হত্যাকাণ্ড হয়েছে সেই মামলাগুলো কিভাবে, মানে এখানে তাদের পরামর্শক হিসাবে কাজ করা উচিত। কারণ একজন সাধারণ নাগরিক কিন্তু জানেন না যে এজাহারটা কিভাবে লিখতে হয়, এজাহারে কে আসামি হতে পারে, কারকে আসামি দেওয়া উচিত না, এই জিনিসগুলি আমরা জানি না। কিন্তু এই জায়গাটা পরামর্শকের ভূমিকা নিতে পারতো আইনজীবীরা এবং সরকার তাদের সাহায্য করতে পারত, সেইটা আমরা দেখছি না। এবং গতানুগতিকভাবে যেভাবে মামলা হচ্ছে তাতে দেখা যাবে যে মূল অপরাধীরা, মানে এই মামলা প্রমাণ করা, মানে আমি মামলার 2-1টা জিনিস যা দেখেছি, প্রমাণ করা দুঃসাধ্য হবে। এবং এই মামলাগুলো প্রকৃত অপরাধীদের কিন্তু
পার পাওয়া যাওয়ার একটা ব্যবস্থা করবে। আরেকটা জিনিস আমি বলি, আয়নাঘর বা এই যে গোপন যে বন্দিশালাগুলোর ব্যাপার, শুধু তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা সবাই করছে সেটা হচ্ছে ডিজিএফআই অফিসের নিচে যে জায়গাটা ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেটাকে আয়নাঘর রূপক অর্থে আমরা ব্যবহার করতে দেখেছি। এবং এইটি কিন্তু শুধু একটা দুটা না, এটা অনেকগুলো আছে বাংলাদেশে। এবং এটা শুধু ডিজিএফআই যে আছে তা না, এটা ডিজিএফআই আছে, আপনার র্যাবের আছে, ডিবির আছে, এনএসআইর আছে। তো এই সব জিনিসগুলো, এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা ইন্টারোগেশন সেলের নামে এই যে প্রতিষ্ঠানগুলো যে একটা অবয়ব দ্বারা করিয়েছে সারা দেশে, এইটা কোন আইনে চলে? সেইখানে কিন্তু রুবেল মার্ডার কেসটা যদি আমরা খেয়াল করি, সেইখানে কিন্তু কমিশন কিছু তাদের মানে অনুসন্ধানের পর তারা কিছু সুপারিশ করেছিলেন এবং তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ডিবির কোনো এখতিয়ার নাই আসামিকে রাখার, এটা সিআইডির এখতিয়ার। এটা কিন্তু সুস্পষ্টভাবে বলেছে। তারপর হাইকোর্টের কিন্তু নির্দেশনা আছে এইটার আলোকে, রুবেল হত্যা মামলা মানে 54-এর চ্যালেঞ্জ করে যেটা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। এর কোনোটাই কিন্তু মানে নাই। আমাকে বলেন তো ভাই, আপনার আরটিভি একটা গোয়েন্দা গোষ্ঠী এসে পিস্তল ঠেকিয়ে আরটিভি আপনার নামের জায়গা আমার নামে লিখে দিচ্ছে। আমাকে বলেন তো, ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান, গোয়েন্দা সংস্থার এটা কি কাজ যে তারা যে মালিকানা পরিবর্তন করে দেবে রাতারাতি? আমি বক্তব্য রাখছি, গোয়েন্দা সংস্থার কি এটা কাজ যে ফোন করে বলা যে তাকে কেন ডাকছো বা তাকে ডেকো না? এখন যে জিনিসটা আবারও বলছি, যে এই যে যত অপরাধ, এই অপরাধ শুধু 15-16 বছর না, তার আগের থেকেই চলে আসছে। এই অপরাধগুলি চিহ্নিত হওয়া দরকার। যদি এই অপরাধ চিহ্নিত না করতে পারেন, তাহলে সিগারেটের প্যাকেটে 1000 টাকার নোট রাজনীতিবিদরা পাবেন এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে। ইলেকশন করানোর জন্য, ইলেকশন ঠেকানোর জন্য নানা পন্থায় এরা কাজ করে। এই জিনিসগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার এটি একটা বড় সুযোগ আছে এবং সেটা করতে হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এইবার যদি আমরা এই অপরাধ, প্রথম হচ্ছে কী ধরনের অপরাধ এই ধরনের শাসকরা করেছে বিগত দিনে, কাদেরকে ব্যবহার করেছে, এবং সেই যে ব্যবহার করার যে পদ্ধতি সেটা আইনানুগ ছিল কি না, এগুলি সব কিছু বাইর করা সম্ভব। কারণ আমাকে বন্দি করে আপনি বছরের পর বছর আয়নাঘরে রাখবেন, আমার খাবার দিয়েছেন, সেটা তো সরকারি টাকায় দিয়েছেন, আমাকে ওখানে ঢুকিয়েছেন, সেখানেও কোনো না কোনো খাতায় আমার নাম উঠেছে, সেটা খাদ্য বিতরণের খাতায় হোক, আর আমাকে গাড়িতে নিয়ে গেছেন, অথবা যেই টিম আমাকে আটক করেছে উঠিয়ে এনেছে, তাদের যদি ওয়ার্ক অর্ডারটা আপনি বিশ্লেষণ করেন, দেখেন, টাইমের সাথে মিলান, সব অপরাধী চিহ্নিত করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। ধরুন জনাব হাসান জাফির তুহিন, আমরা তো সব আলোচনা করলাম, অনেক কিছু আলোচনা হচ্ছে, করণীয়টা কি? সরি, করণীয়টা কি এই মুহূর্তে? করণীয়টা কি? আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকের এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে একটি সরকার পেয়েছি ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমাদের সবার একটি সতর্ক থাকা উচিত, সচেতন থাকা উচিত যে কোনোভাবেই এই সরকার যেন ব্যর্থ না হয়। আজকে এই গত 20-25 দিনের সরকারের বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র সামনে এসেছে। তাতে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারছি যে ষড়যন্ত্র থেমে নেই। আজকে এই সরকার আমরা সমালোচনার মধ্যে রাখতে হবে, তারা ভুল করলে ভুলগুলো ধরিয়ে দেখার চেষ্টা করতে হবে, যাতে কোনোভাবেই সরকার ব্যর্থ না হয়। একটি হলো আর কি, বন্যা হয়ে গেল, সেই বন্যায় ওই আগের যে গতানুগতিক নিয়মে একটি বন্যা হলেই সরকার কিছু ত্রাণ সহায়তা দেয়, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিছু ত্রাণ সহায়তা, এইভাবে একটা আগের মতো করেই এই বন্যাটাকে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু প্রক্রিয়া চলছে। এই সরকার যদি মানে আমাদের সবার সরকার হয়, যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, বিএনপি যখন সরকার গঠন করেছিল তখন বিএনপি সরকার অন্য দলগুলো অসহায়তা করেছে, আওয়ামী লীগ কিংবা অন্য যে কোনো দল যখন ক্ষমতায় এসেছে বাকি দলগুলো তারা অসহায়তা করেছে। এই সরকারকে তো এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট ছাড়া সবাই সহায়তা করার জন্য চিন্তাভাবনা করছেন। তারা একেবারেই একদম নিশ্চিত যে এই সরকারের তারা সফলতা চায়। তারা এই সরকার উচিত ছিল তারা একটি ন্যাশনাল কনসাসনেস বা রাষ্ট্রীয় সব দলকে ডেকে, সকল পেশার মানুষকে ডেকে একটি কিভাবে এই বন্যাকে মোকাবেলা করা যায়। আমি গত 2 দিন আপনারা জানেন যে বন্যা দুর্গত এলাকায় ছিল, আমার সংগঠন কৃষক দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে দেখলাম একই জায়গায়
বারবার তাড়ান দেওয়া হচ্ছে, কোথাও রিমোট এলাকা একবারও যায়নি কেউ, গত এক সপ্তাহ একবার যায়নি। এবার ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে। তাহলে আমার মনে হয় যে এই সরকারের তো এই যে বিষয়গুলো, যেহেতু সরকারের যে অঙ্গগুলো রয়েছে, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, আপনার পুলিশ বাহিনী বলেন, সামরিক বাহিনী, সবাই তো এখন দুর্বল অবস্থা রয়েছে। আজকে দেখেন রাস্তায় যা দেখবেন যে পুলিশদের মধ্যে একটা কেমন যেন ভাব, তারা নির্বাকভাবে দাঁড়িয়ে আছে, সাদা চোখে দেখা যাচ্ছে তারা এই সরকারের প্রতি আন্তরিক না। কারণ তো ধরেন আপনারা যদি একটা উদাহরণ দেই যে আমাদের সরকার 2006 সালে যখন চলে আসেন, ক্ষমতা থেকে চলে আসেন, তখন 95,000 পুলিশের সদস্য ছিল। এই সরকার আরও প্রায় 1.5 লাখ পুলিশ সদস্য দিয়েছে। এই 1.5 লাখের তো প্রায় সবাই ছাত্রলীগ যুবলীগ করার নেতাকর্মী, তারাই তো এখন ক্ষমতা এসেছে। আমাদের যে 95 রেখে এসেছিলাম তার বড় একটা অংশ তার রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে এই পুলিশ ব্যবস্থা, অন্য যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে, তাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই তো এই পতিত স্বৈরাচারের দোসর বা তাদের বেনিফিশিয়ারি। তাহলে এখন একমাত্র উপায় আমাদের যারা ছাত্র জনতা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, তারা এই সরকারকে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে, তাদেরকে ডেকেই সরকার চালাতে হবে। একটা নির্দিষ্ট সময়, একটা রাতারাতি তো এই পুলিশদেরকে আপনারা বিতাড়িত করতে পারবেন না, একটা নিয়োগ প্রক্রিয়া করতেও 6 মাস 1 বছর লেগে যাবে। তাহলে এই সরকারের তো হ্যান্ডস বলতেই পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য তাদের দলের। তাহলে ছাত্র জনতা হেল্প করতে হবে, রাজনৈতিক দল হেল্প করতে হবে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে কমপক্ষে আগামী 6 মাস পর্যন্ত তো এইভাবে চলতে হবে। তাহলে আমি এই বিশেষ করে এই সরকারের যারা প্রধান উপদেষ্টা শুরু করে উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য রয়েছে, তাদেরকে আহ্বান জানাবো দ্রুত, আমি যে কথাগুলো বলছি, সচিব থেকে শুরু করে উপরের বড় পদগুলো যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করে সকল দলকে সাথে নিয়ে আমাদের ছাত্র জনতা রয়েছে, তাদের আবার অনেকে ক্যাম্পাসে ফিরে যেতে হবে, অনেকে বিশ্ববিদ্যালয়ে খুলে যাবে, তবুও তাদের একটি অংশকে সাথে রেখে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সরকারকে সহায়তা করতে চাই। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, সবাইকে আমি 1 থেকে 1.5 মিনিট করে সময় দিতে পারি। নূর হক নূর, এই যে অজ্ঞাতনামা মামলা কিংবা মানে যে মামলার মাধ্যমে অনেকেই বলছে যে প্রকৃত অপরাধীদেরকে পার পাওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, মানে চিহ্নিত যারা কিংবা যাদের মানে যাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে কিংবা মামলা দেওয়ার সুযোগ আছে, যারা ব্যাংকলুট করেছে, যারা যে কারণে যারা অভিযুক্ত এবং যাদেরকে ব্যবহার করা হয়েছে, সুনির্দিষ্ট করার সুযোগ আছে, সেটা না করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধীদেরকে এমনভাবে করা হচ্ছে যেন অপরাধীদেরকে সেই পুরানো কায়দায় যাতে ভবিষ্যতে পার পেয়ে যাওয়া যায়। এই বিষয়টা যদি আপনি একটু অ্যাড্রেস করেন, সমাধানটা যদি বলেন। না, আমি অলরেডি এটা অ্যাড্রেস করেছি যে বিশেষ করে এই মামলাগুলো আপনি তো আলোচনা করেছেন, মানে প্রমাণের ভিত্তিতে হতে হবে এবং যারা মামলা করবেন বিশেষ করে তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি আপনার আজকের আলোচনার হেডলাইন থেকে শেষ করতে চাই, যেটা আজকে বাংলাদেশ যে বিভাজনের জায়গায় এসে দাঁড়িয়েছে, এই বিভাজনটা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে, এটা ঠিক। তবে যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বলি, মুক্তির সংগ্রাম বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কাজে যেই একটা ফ্যাসিস্ট শাসক গত 15 বছরে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে, এক ব্যক্তিকেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছিল, সেই ব্যবস্থার পরিবর্তনে এই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকারের আমি মনে করি একটা নতুন সংবিধান তৈরি করা দরকার। এই জনগণের জান এবং মালকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা দরকার, যেখানে কেউ ক্ষমতাকে পরবর্তী কোনো সরকার যেন কুক্ষিগত করতে না পারে এবং এইরকম একটা বাংলাদেশ তৈরি করতে না পারে। অতীতের কিন্তু অনেক নজির আছে, যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণ হয়েছে। কাজে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা যে পরিবর্তনগুলো চাচ্ছি সেটার সূত্রপাত হতে হবে, সূচনা হতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল গভর্নমেন্ট দ্বারা এটা সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে। উমামা ফাতিমা, বাংলাদেশের বর্তমানে আমরা বেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের সকল ছাত্র জনতা সকলকে মিলেই আসলে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। যেহেতু গণঅভ্যুত্থানটা আমরা ঘটিয়েছি, এই দেশটার দায়িত্বও কিন্তু আমাদের। এই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কাজ করে যেতে হবে এবং এই সরকারের ব্যর্থতাও আমাদের ব্যর্থতা হয়ে যাচ্ছে, আর সরকারের সফলতাও কিন্তু আমাদের সফলতা, এবং সারা ছাত্র জনতারই ব্যর্থতা সফলতা আসলে এই সরকারের সাথে মিশে গেছে। তো এই সরকারকে সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা
এবং একই সাথে আমাদের দেশটা যাতে একটা প্রপার সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচিত গভর্নমেন্টের হাতেই ক্ষমতাটা হস্তান্তর করা যায় এবং এর মধ্যে যাতে দেশে একটা সিস্টেম তৈরি হয়, এটা নিশ্চিত করা আসলে সকল ছাত্র জনতার দায়িত্ব। আমরা বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে আমাদের রাষ্ট্র সংস্কারের প্রশ্নগুলা অনবরত আসলে ব্যাকসিটে চলে যাচ্ছে। তো যত দ্রুত সম্ভব আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করে সরকারের আসলে রাষ্ট্র সংস্কারের দিকে হাত দেওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ আপনাকে এহসানুল হক মিলন। ডক্টর আই এম ভেরি মাচ কনফিডেন্ট, কারণ আজকে যে আমার এজ গ্রুপের সাথে নিউ জেনারেশন এজ গ্রুপের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ জেনারেশনের কিন্তু এই এজ গ্যাপটা নেই। হ্যাঁ, আই এম নট টকিং নাম্বার অফ দ্য এজ, আই এম টকিং দ্য ফিলোসফি, দ্য থিঙ্কিং। সেটা দেখেন, ওনার 3-0 যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটায় উনি এই নতুন প্রজন্মকে নিয়ে ভাবনা করছেন। অতএব আমি ওভার শিওর যে উনি এই জায়গাগুলোকে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করবেন, যে কর্মসংস্থান এবং শিক্ষায় কী পরিবর্তন এবং আগামী দিনের জাতি গঠনে এই শিক্ষার কী ভূমিকা। আপনি দেখেন, মোর দেন 30 ডেভেলপড নেশনস দে আর ডিক্লাইনিং, মোর পিপলস আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। আর অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশে কিন্তু মোর পিপল আর টেকিং বার্থ। এই জায়গায় এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার যে থিওরিগুলো, এগুলি কিন্তু উনি দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি প্রচণ্ড আশাবাদী এই নিউ জেনারেশন নিউ ভিশন নিয়ে উনি কাজ করতে পারবেন। ওনার মেন্টাল ডিফারেন্স ইজ নট দেয়ার অ্যাট অল। ধন্যবাদ আপনাকে। রিজাউন রিফাত। আজকে আমাদের যে শিরোনাম, যে বিভাজন বাদ দেয়া, আমরা আমাদের সময় দেখেছি বা এখন এই বিগত 15 বছর দেখছি যে সব কিছুই একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট মানুষের সামনেই, মানুষের হাতের মধ্যে থাকতে। রাজনীতি নিয়ে শুধুমাত্র গুটি কয়েক বুদ্ধিজীবী কথা বলবে, রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে গুটি কয়েক অর্থনীতিবিদ কথা বলবে, রাষ্ট্র কিভাবে চলবে সেটা নিয়েও সেই শিক্ষিত কিছু মানুষ কথা বলবে। কিন্তু আজকে যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানে শুধুমাত্র শিক্ষিতরা, শুধুমাত্র উচ্চবিত্তরা ছিল না, এখানে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে একেবারে সোসাইটির সকল জায়গা থেকে মানুষরা ছিল। আমাদের উচিত তাদের কথা, তাদের সমস্যা, এই সকল কিছুকে মাথায় নিয়ে এবং সেই সংলাপের পরিস্থিতিটা নিয়েই আমাদের এই দেশটাকে পরিচালনা করতে হবে। ধন্যবাদ আপনাকে। নূর খান লিটন, আপনি যদি ছোট্ট করে বলেন। আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে আজকের টিএসসির যে যে চেহারাটা আমরা দেখছি, সেটাই হচ্ছে, যদি সেই চরিত্রটা আমরা অর্জন করতে পারি, সেই চেহারাটা যদি আমরা ধারণ করতে পারি এবং সেইটা ধরে রাখতে পারি, অর্থাৎ ঐক্য ঐক্য ঐক্য। জি, হাসান জাফি তুই আপনার কথা শুনি আমাদের আজকে আলোচনা শেষ করব। আসলে আমাদের নতুন যে সরকার তো আসলে সব কাজ করে যেতে পারবে না। আমাদের এহসানুল হক মিলন ভাই যেটা বলেছে আর কি, অনেকগুলো বিষয় বলেছে। আমি বলবো যে আসলে সবগুলো বিষয়কে টার্গেট না করে এমন একটা ব্যবস্থা করে যাওয়া উচিত সরকারকে, যাতে আগামীতে কোনো সরকার এসে নতুন করে যেন স্বৈরাচারে না ঘটে, ফ্যাসিস্ট না হতে পারে, অন্য অন্য অনিয়মের মধ্যে না পড়ে যায়। সেই জন্য আমার মনে হয় স্পেসিফিক কয়েকটা পলিটিক্যাল রিফর্ম বলেন, আমাদের সোশ্যাল কিছু রিফর্ম বলেন, মানে স্টেট ম্যানেজমেন্ট কীভাবে আগামীতে এরকম একটা ব্যবস্থা রেখে যাবে। তার মানে এর বাইরে যদি বেশি কাজ করতে যায় তাহলে আসলে সব গোলেমালে হয়ে যাবে, তাদের এমনি হ্যান্ডসগুলো দুর্বল। আপনি 15.5 বছরের জঞ্জাল আপনি তো এটা সরাতে পারবেন না, সব সরানো সম্ভবই না। এটা এই সরাতেই প্রধান কাজগুলো হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এই সরকারকে আমি অনুরোধ করব যে বেসিক বিষয়গুলোতেও যাতে আগামী কোনো সরকার যেন আর অনিয়ম না করতে পারে, দুর্নীতির সুযোগ না থাকে, এই সব বিষয়গুলা, এবং যাতে আবার আয়নাঘর সৃষ্টি না হয়, এগুলো বিষয় একটা ন্যাশনাল কনসার্ন সবার মতামত দিয়ে যেন মানে করা হয়, এই বিষয়গুলো যেন প্রাধান্য দেওয়া হয়, সেই আহ্বান জানিয়ে আমি এই সরকারের প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দীর্ঘদিন ধরে চলে আসা বিভাজনের সংস্কৃতি দূর করে সারা দেশে সব মানুষ মিলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 15 বছর ধরে দেশের প্রায় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলো সংস্কার করে দায়িত্বশীল ও জনবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সময় লাগবে। অন্তর্বর্তী সরকারকে সে সময় দিতে হবে। যারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। চর দখলের মতো বিভিন্ন সংস্থা ও সমিতি দখলের যে প্রবণতা দেখা যাচ্ছে তা থামাতে হবে। একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে বিভাজনের কারণগুলো চিহ্নিত করে প্রতিটি সমাধান করতে হবে। গণমাধ্যমকে ওয়াচ ডগ হিসেবে কাজ করতে হবে। গণমাধ্যমকেও পূর্ণ স্বাধীনতা দিতে হবে। দিনে দিনে বহু অভিযোগ অনুযোগ চাওয়া জমেছে, এই চাওয়াগুলো ভবিষ্যতে পূরণ হবে।
অন্তর্বর্তী সরকারকে সেই আশ্বাস দেশের মানুষকে দিতে হবে, সব স্তরের মানুষকে আস্থায় আনতে হবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার, এই সরকারের প্রতি সবাইকে আস্থা রাখতে হবে, সময় দিতে হবে, সবাই মিলে সহযোগিতা করতে হবে, এমন বক্তব্যগুলোই উঠে এসেছে আজকে আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।